সালাম ভাই। আপনার ভিডিওটা কেন জন্য ফ্রিজ হয়ে যাচ্ছে ফেরদৌস ভাই? আপনি একবার লগ অফ করে আবার লগ ইন করেন প্লিজ। আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে যাইতেছে। আমি এরপরে স্বাগত জানাবো লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক ভাই। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভাই ওয়ালাইকুম আসসালাম। আমি গর্বিত আজকে আমাকে ডাকার জন্য। ইটস অলওয়েজ এ প্লেজার হাসিন ভাই, একেবারে মন থেকে বলি, আপনারা দেখলে আমার মনে হয় আপনি আমার মায়ের পেটের আরেক ভাই। জাস্ট আমরা এই মুহূর্তে দুইজন দুই দিকে আছি, মন থেকে কথাটা বললাম। আপনি যদি 16 বছরের মাইয়া হইতেন, মামুন ভাই আসি দিয়া কইতো কি ফ্ল্যাটারি করতেছে। তো যেহেতু আমরা দুইজনই পুরুষ, তো আমার মায়ের পেটের ভাই। ওকে, জানাবো আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আপনাকে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকব ভাই। আজকে আমাদের সহ আলোচক দুজনই খুব প্রাণবন্ত আলোচনা করবেন, আমাদের দর্শক শ্রোতা মণ্ডলীরা আমাদের কথা শুনে উপভোগ করবেন, এই আশা রেখেই আজকে আলোচনায় অংশগ্রহণ করছি। ধন্যবাদ। ওকে, লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনাকে আবার পুনরায় স্বাগত জানাচ্ছি। আপনার এই মুহূর্তে ভিডিওটা বোধহয় ঠিক আছে অডিওতে। আসসালামু আলাইকুম ভাই। আমি আপনাকে প্রথমেই আমি একটা ভিডিও দেখাতে চাচ্ছি, এই ভিডিওটার উপরে আপনাদের আমি মন্তব্য চাইবো। একজন মহিলা তিনি কিন্তু কর্নেল হাসিন আমি বিচার চাইতে গেছে, বিচার চাইতে গেছে, বাচ্চাটাকে বুকে আঁকড়ে ধরে আছে। সিম্পল একটা জিনিস করতে পারত। এই শান্তিপূর্ণ সমাবেশ যারা ডেকেছে, যমুনাতে ডেকে অথবা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ওখানে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে অথবা একজন বিচারপতিকে ওখানে পাঠিয়ে এই কথাটা বলা যেত কিনা যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ওয়াদা করছি এই বিচার এতদিনের মধ্যে হবে, তোমরা এখন ঝামেলা কইরো না। এই কথাটা বলা যেত। এটা কি ভালো হতো না? যেটা করা হয়েছে এটা ভালো হয়েছে। কর্নেল হাসিন ভাই, এটা খুব লজ্জার ব্যাপার। কেউ এটাকে, আমি পৃথিবীর কোনো দেশ কোনো ব্যক্তি এটাকে মানবে না। এরা আবদার নিয়ে এসছে, কারণ যুক্তিযুক্ত কারণ, হাদি মারা গেছে। এদেরকে নিয়ে একটু বসাইয়া কথা বলতে পারতো, চা কফি খাওয়াতে পারতো, বুঝাইতে বর্তমান অবস্থা নির্বাচনের পরে করব। এটা যা কাজটা করছে আমার মনে হয় ডক্টর ইউনূস সব জানেন না। ডক্টর ইউনূসকে অজ্ঞ রেখে এই যে পুলিশ প্রশাসন, এটা আমার মনে হয় পুরোটাই আওয়ামী লীগ। মিস্টার বাহার আইজিপি, উনি তো আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন। ওনার জন্য পিন্টি ভাই মারা গেছে বিডিআর এসে, ওনার নামে বিডিআর কমিশনের নাম আছে। জাহাঙ্গীর সাহেব একই কেস, সবাই তো ওনারা। যেইভাবে গেঞ্জি পরে ডিএমপি কমিশনার দাবড়াচ্ছিলেন, লজ্জা লাগতেছিল। কার সাথে মারামারি করতেছে? এই জন্য কি বিপ্লব হয়েছে? এই জন্য কি এত রক্ত দেওয়া হয়েছে? এবং এখন আমি খুবই লজ্জা, আমাকে আমির বলছেন যে প্রথম ক্ষমতা প্রথম বিচার করবেন হাদির এবং এটা ফয়সালা করবেন। এই সশস্ত্র বিএনপি দেখলাম না, কোনো কথা বলেন নাই। আমার কাছে খুব লজ্জা লাগছে। আমরা কারা আমাদের আমাদের কর্ণধার হতে যাচ্ছেন, তাদের আকার ইঙ্গিত দেখেন। আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ডাইন বাম ইশারা দিয়ে কথা বলতেছেন। আমার মনে হয় জনগণ বুঝতে পারছেন। আমরা একদম মাঠে ছিলাম, ফেরদৌস, আমি ব্রিগেডিয়ার মাঠে ছিলাম, আমাদের পালস বুঝতে পারছি। আমার একটাই কথা ছিল, এই লোকটা ভালো মানুষ, অসৎ না, অন্তত আপনার সম্পদ চুরি করবে না এবং চুরি করতেও দিবে না। সবাই এগ্রিড, কেউ নো বলে নাই। আমার মনে হয় আমরা এখনো সভ্য হই নাই ভাই, আমরা এখন অসভ্য। হাসিন ভাই, দিস ইজ নট দ্য কোশ্চেন অফ সিভিলাইজেশন। আমি আপনাকে যদি একটা কথা সরাসরি জিজ্ঞাসা করি, আমি ডে ওয়ান আমি বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জন জাহাঙ্গীর, he has been appointed by Walker and he is more loyal to Walker, and whatever he did ইনকিলাব মঞ্চে গত 2-3 দিন আগে, আমি মনে করি this is the direct order came from General Walker. ডক্টর মোহাম্মদ ইউনূস এ সম্পর্কে মোটেই জানেন না। আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাবো, তারপরে আমি কর্নেল আজিজের কাছে যাব। এটাও এখন
মোটামুটি একটা সাইন্সে আইডেন্টিফিকেশন কমলা থেকে বের করে শেয়ার করে প্রত্যাশা করে রাখছি, এখন এখানে ক্যাশ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কর্নেল আজিজ, জি শেখ সাজ্জাদ আলী সে কিন্তু অশিক্ষিত কোনো মানুষ না, একটা শিক্ষিত মানুষ, নম্র, ভদ্র, প্যাশনেট একজন বাবা, মানুষ হিসেবে খারাপ না সে। কিন্তু আমাকে একটা কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি ফোন করে বলে পিটাও, পিটাইয়া শোতায়া ফেলো, পিটাইয়া জাহান্নাম বানায়া ফেলো। আমি একটা কথা বলি জেনারেল জাহাঙ্গীরের কথা। এই জেনারেল জাহাঙ্গীর, মেজর মেহেদি, আরো কয়েকজন অফিসার আমাকে ফোন করে সরাসরি বলছে যে এই উচ্চুঙ্গার বাচ্চা বিডিআর পিলখানা এবং ইন্ডিয়ান হেজেমনির সাথে ইন ওয়ান ওয়ে অর আদার এইখানকে পোলা ইনভলভ। ভাব করে হাজী মোহাম্মদ মহসিন, দানবীর অমুক, হোমলেসদের মতো রাস্তাঘাটে হাঁটে, কিন্তু এর মাথার পিছনে আছে শালা সম্বন্ধী কাম করে ভূমিদস্যু শাহ আলমের সাথে। এখন সৈয়দ শেখ সাজ্জাদ আলীর মতো লোক ওনাদের এই অর্ডারটাকে এভাবে ইমপ্লিমেন্ট করতে কেন গেলেন? জাস্ট চাকরির ভয়? মানে আপনার কাছে কি, আমি কর্নেল আজিজ, যে আপনি দেখলেন একটা বাবা তার সন্তানকে বুকে আঁকড়ায় ধরে আছে বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য, ইউনিফর্ম পরা যে পুলিশ অফিসারেরা, ছেলেরা এই বাচ্চাটাকে সহ বাবার পা জাগাইয়া ধইরা, মাথা জাগায় ধরে নিয়ে যাইতেছে। Is it মানবিকতা in the land of Bangladesh? Colonel Firdaus Aziz. জি, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা যারা শুনছেন এবং সামনে শুনবেন সবাইকে সালাম, এখানে সহ-আলোচক সবাইকে সালাম। এই দুইটা আসলে কি বলবো, এই যে নরাধম, আপনি তাকে ভালো বলেছেন জ্যাকব ভাই, আপনার সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করি, আমি তাকে ভালো বলতে পারলাম না। কেন পারলাম না? আজ থেকে কয়েক মাস আগে আপনার যদি মনে থাকে, সংসদ ভবন দক্ষিণ প্লাজায় মানিক বিনোরী রাস্তাটার সামনে একটা অনুষ্ঠান হয়েছিল জুলাই সনদ যেখানে ডক্টর ইউনূস এসেছিলেন। আহত মুক্তিযোদ্ধারা সকালবেলা গেল, আমিও কিন্তু একজন আহত জুলাই যোদ্ধারা, আমি একজন জুলাই যোদ্ধা, আমার বাসা থেকে বেশি দূরে না, 2 কিলোমিটার, তা আমিও গেলাম, ওখানে বসলাম, আমি চাক্ষুষ সাক্ষী। ওখানে এই যে নরধমটা আসলো, আমি তাকে মানে এখানে অনলাইনে এত কিছু আমার ভাষা ব্যবহার করতে চাচ্ছি না, এই নরধমটা একই পাপ দ্বিতীয়বার করলো। সেদিন সে আসলো, এসে তার আগে কিন্তু পুলিশ অফিসারদের সাথে আমার কথাও হয়েছে, ওরাও বলছে আপনারা চলে যান, যোদ্ধারা বসেছে চেয়ারে। আচ্ছা, এই নরধমটা এসে দাঁড়ালো, স্টেজের উপরে দাঁড়িয়ে অর্ডার দিল সব লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে সংসদ ভবনের ওই প্লাজাতে গেট থেকে আউট করলো। আউট তো করেই নেই, শুধু আবার গালাজ মানে গুলি করলো, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড ফাটাইলো, করলো, আহত হয়েছে সেদিন। এবং আপনার যদি খেয়াল থাকে, যদি সেদিন সোশ্যাল মিডিয়াতে এটা এসছিল যে একটা জুলাই যোদ্ধার আর্টিফিশিয়াল যে হাতটা লাগিয়েছিল সেটা মাটিতে বাড়ি দিয়ে ফেলে দিয়েছে। কতটা নির্মম, যে জানে যে এটা তার ক্র্যাচ আছে সাথে। তারপরে বসা ছিল আহত যোদ্ধা হুইল চেয়ারে, তার হুইল চেয়ার উল্টে তাকে ফেলে দিয়েছে। তারপর আরেকজন নিহত একজনের বাবা আসছিল, বাবাকে অপদস্থ করেছে। ওখান থেকে সেদিন আমরা অপমানিত হয়েছিলাম, সেই অপমানটা ভুলান না। এবং সে জুলাই যোদ্ধাদের করেছে, অথচ আজ গতকালও সেটা করল। এটা কিন্তু ডক্টর ইউনূস হ্যান্ডেল করতে পারতো, তার অফিস হ্যান্ডেল করতে পারতো। ডক্টর ইউনূসকে ডার্কে রেখে, যেটা আমার বন্ধু বলেছে, এই শয়তানগুলা করেছে। এই শয়তানগুলো কারা? হাসিনার রেখে যাওয়া 100% শয়তান, হয়তো 99.99% বলবো, 0.1% হয়তো রিটায়ারমেন্টে গেছে এর মধ্যে, বাকি ওই হাসিনার শয়তানগুলাই বসা। এই নরধম কালকে যে পিটাইলো, আপনি দুইটা সিন দেখাইলেন, আরো 5-6টা সিন আছে। একটা মহিলাকে পেটের মধ্যে লাথি মারলো, একটা মা এসেছে হাদির বিচারের জন্য, জুমা এবং শান্তাকে আর 2-একটা আন্দোলনকারীকে তারা মাটিতে ফেলে পিটিয়েছে। একটা পায়জামা পাঞ্জি পরা হালকা দাঁড়িয়ে আছে বাচ্চা ছেলে,
তাকে বেধড়ক পিটাচ্ছে, বাচ্চা কিন্তু বাধা দিচ্ছে না, সে দাঁড়িয়ে নীরব প্রতিবাদ করলো। এরকম আরো কিছু গুলি করেছে সামনে। আমার কথা হচ্ছে এই যে পেট মোটা, এই যে যাকে আপনি ভদ্রলোক ভালো লোক বললেন, ভালো উপর দিয়ে ভালো ভাই, সবাই ভালো, আপনার সাথে চোস্ত ইংলিশ বলবে, ভদ্র ব্যবহার করবে, চা কফি খাওয়াবে, ইনসাইড তার ইনসাইডটা ভালো না। যে লোক বাইঞ্চত বলে গালি দেয়, মনে রাখবেন ও হচ্ছে আসল লোক। আর যে মিষ্টি মিষ্টি কথা বলবে, ও হচ্ছে 2 নাম্বার গলত। আপনার কাছে ভালো, সরি আমার কাছে ভালো না। সে একই কাজ করেছে। আজিজ ভাই এবং এক সে সেকেন্ড, কোনো এক একটা সেকেন্ড। আজিজ ভাই এক সেকেন্ড। আপনি আমাকে যা বললেন আমার মেমোরিতে আমি পিছনে গেলাম। আপনার কথা 100% এগ্রি করি আমি আপনার সাথে, এবং আপনি সত্যি কথা বলছেন। আজিজ ভাই আমি একটা কথা বলি, এটা কি আমার ভুল? আমি যদি দেখি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ নামের শেষে এনডিসি লাগায়, অনেক শিক্ষিত একজন লোক। আমি যদি দেখি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ নামের শেষে পিএসসি লাগায়, আমি কথাটাকে যদি এভাবে বলি যে শিক্ষিত একজন শত্রু ভালো অশিক্ষিত মিত্রর চেয়ে, আজিজ ভাই আমি দুঃখিত, আমি ঠিক ওই চিন্তা করে তাকে ভদ্রলোক বলেছি। শেখ সাজ্জাদ আলী সম্পর্কে আমার কোনো ধারণা নাই, ব্যক্তিগতভাবে আমি জানিও না তার ব্যাকগ্রাউন্ড। ওই যে নামের শেষে এনডিসি লাগাইছে, আমি ঠিক এই কারণে করেছি। হাসিন ভাই, মামুন ভাই, ফেরদৌস ভাই এনডিসি লাগাইছে, একটা অনেক লেখাপড়া করা একজন মানুষ। এখন কথা হচ্ছে মার্ডারার বহু লোকজনই দেখতেছে এনডিসি লাগায়। এখন আমি দেখলাম তাইলে এই শেখ সাজ্জাদ আলী দেন ওয়ান অফ দ্য কিং। আমি আপনাকে, আপনি যে কথাটা বলছেন, আপনি আরেকটা ভিডিওর কথা বলছেন, নিজ হাতে এনডিসি করা পুলিশ কমিশনার কাউকে লাঠি চার্জ করে আমার জীবনে আমি প্রথম দেখলাম। দেখেন একটা জিনিস আজিজ ভাই আপনি কি খেয়াল করছেন, একটু একটা জিনিস খেয়াল করছেন, নিজের পিছনে কতগুলো আর্ম পুলিশ রাখছে তার জন্য কেউ হিট না করে, এবং নিরস্ত্র কতগুলো মানুষের উপরে নিজে লাঠি দিয়ে পিটাইতেছে। এটা কি কোনো ভদ্রলোক বা সুপুরুষ বা একটা যোদ্ধা তারা কি এই কাজ করে? নেংটি পরা কুত্তার বাচ্চা পুরুষ লম্পটরা লোকজনের উপরে লাঠি বেটা করে, আর তাকে প্রোটেক্ট করার জন্য পিছনে পুলিশ দাঁড় করায় রাখে। ভাই আমার কি ভাষা নাই? না না, একটা অশিক্ষিত লোকও কিন্তু এই কাজ করে না। অথচ এই লোকটাকে জুলাই রক্তের প্রতি তার কৃতজ্ঞ থাকার কথা। শহীদ যোদ্ধারা রক্ত দিয়েছে, 2000 নিহত হয়েছে, 35,000 পঙ্গু হয়েছে, তার তো কৃতজ্ঞতা শেষ থাকার কথা না? এদের কারণেই তো সে আজকে ডিএমপি কমিশনার রিটায়ারমেন্ট থেকে এনে তাকে বসানো হয়েছে। তো তার হতো সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকার কথা ছিল, আর সে আদেশ পালন করছে, আবার বলছে আমি সাইজ করে ফেলাইছি। স্যার এই যে ও যে কত বড় নরাধম, ইজ এ ক্রিমিনাল অ্যাক্ট, হি ইজ এ মার্ডারার। আমি তো সচক্ষে দেখেছি, আমি হাজির ছিলাম দক্ষিণ প্লাজায়, আই ওয়াজ দেয়ার। আবার কান্না এসেছে যে যারা রক্ত দিল, যাদের কারণে আজকে দেশ স্বাধীন হলো, তাদেরকে এইভাবে পিটাচ্ছে। আমি প্রতিবাদ করতে গেছি, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে ওদের একজন পুলিশ। কি বলবো, ওই সিনটা তো আমি ভুলতে পারছি না আজও। মানে এর বিচার হওয়া উচিত। ইজ এ ক্রিমিনাল, হি ইজ এ মার্ডারার। একে আইনের আওতায় আনতে হবে। আগামী যে সরকারই আসুক, বিএনপি আসুক বা জামাত আসুক, সবাই তো আমরা গণতন্ত্রের কথা বলি, সুশাসন, গুড গভর্নেন্স, রুল অফ ল, কত কিছু বালছাল বলি। আমরা যদি সত্যিকার অর্থে রুল অফ ল এস্টাবলিশ করতে চাই, তাকে এই পাঠাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আরেকটা কনস্টেবল বললে আয় তোর হাদির লাশ নিয়ে যা, কত বড় আস্পর্ধা! জুলাই যোদ্ধাদের প্রতি কত বড় তার বিরোধিতা, তার মনের খায়েশ। তার মানে কি, এরা হাসিনার লোক, হারাম খাচ্ছে। আমরা ট্যাক্সের পয়সায় বেতন দিচ্ছি, হারাম খাচ্ছে। শত্রুকে আমরা ট্যাক্স দিয়ে পালছি, মির্জাফরদেরকে ট্যাক্স দিয়ে পালছি। ইউনূস সাহেব কি এগুলো দেখেন না? উনি ইন্টারন্যাশনাল খেলেন, তো ওনার তো দেখা উচিত। হি হ্যাজ এ ল্যাকিংস, নাম্বার অফ ল্যাকিংস।
তার যে পাঠাগুলাকে বসাইছে, এই ডিএমপি কমিশনারকে আমি গতকাল একটা টকশোতে বলেছি, অনতি বিলম্বে তাকে চার চেয়ার থেকে সরাতে হবে, এবং নির্বাচনের আগেই, নির্বাচনের দিনেও সে ফাউল প্লে করার চান্স রয়ে গেছে, কারণ ওসি গুলো তার কথা শুনবে। আমি এ কার পারপাস সার্ভ করেছে? একটা দলের রিকমেন্ডেশনে সে ওখানে বসেছে, আর সে বসেই হারামখোর, কতটা অকৃতজ্ঞ, কতটা বেঈমান মির্জাফর, সে এই শহীদদের গায়ে হাত তুলছে, লাঠি দিয়ে পিটিয়েছে, গুলি করেছে, পা দিয়ে বুট দিয়ে পারিয়েছে, আবার বলে হাদির লাশ নিয়ে যা। এই কথা বলার সাহস পায় কিভাবে? ইউনূস সাহেব, আপনি তো আমার রক্তের যোদ্ধাদের রক্তের বিনিময়ে বসেছেন, এই পাঠাও তো এই রক্তের বিনিময়ে ওখানে ডিএমপি কমিশন হয়েছে আজ, ওকে তো স্পটে ফাঁসি দেওয়া উচিত। কর্নেল আজিজ, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই শেখ সাজ্জাদ আলীর মতো লোকজন, জেনারেল জাহাঙ্গীরের মতো লোকজন, এরা কাও, এটা লজ্জার কথা, এরা ডক্টর ইউনূসের অ্যাপয়েন্টি না, ইউনূসের প্রতি তাদের কোনো লয়্যালটি নাই, জিরো লয়্যালটি। দে আর বিং অ্যাপয়েন্টেড বাই কাপুরুষ, হুবরিং ঘরের হুবরি, নেংটির ঘরের নেংটি, ওয়াকারের অ্যাপয়েন্টি। এখন আমি আর আপনি বলতে পারি যে ইউনূস সাহেব আন্তর্জাতিক খেলেন, এইটা দেখেন না? ইউনূস স্যার যদি ঘুরা বলে যেখানে আমি জাতিসংঘের মহাসচিব হব, বিশ্বব্যাপী যেখানে যায় ওখানে সম্মান পাবো, 84 বছর বয়সে আসলাম এই দেশটাকে ফিক্স করার জন্য, আশা করলাম সবাই আমার সাথে সহযোগিতা করবে, তার বদলে তার বুইরা পাছায় সবাই আঙ্গুল দিতেছে, ওয়াকার ইজ নাম্বার ওয়ান। উনি যদি এই কথাটা বলে, এর জবাব আছে কোনো আপনার আর আমার কাছে? ইউনূস সাহেব বলুক না, ইউনূস সাহেবকে এনেছে তো ছাত্র জনতা, জুলাই যোদ্ধারা। ইউনূস সাহেব বলুক যে আমাকে এই জায়গায় বাধা দেওয়া হচ্ছে, পুরা জনগণ 100% আবার তার সাথে গিয়ে কাজ করবে। উনি জনগণ এই সাপোর্টটা নিচ্ছেন না। চমৎকার উত্তর, আমি জানি না কেন নিচ্ছেন না। চমৎকার উত্তর। এর চেয়ে বলুক যে এই ক্রিমিনাল গুলা, এটা যদি উনি পরিষ্কার করে বলে, পরের দিনই তো ঝড় উঠে যাবে, বা হিন্টস দেয় যদি উনি সিস্টেম করতে পারছেন না, লেট পিপল সিস্টেম দোজ বাস্টার্ডস, দোজ ক্রিমিনালস। দেশের শত্রুগুলাকে সিস্টেম করতে হবে। তো আমি এই 64 বছর বয়সে আমি যদি গুলির সামনে যেতে পারি, রক্ত দিতে পারি, আল্লাহ বাঁচায় রাখছে বলে আমি বেঁচে আছি। আপনি জানেন 13টা সেলাই আমার মাথায় আছে, এখনো পেইন করে, সিজদা দিতে গেলে মাথায় এখনো পেইন করে। আরো কতদিন সামনে যত বয়স বাড়বে এটা আরো সমস্যা দেখা দিবে, ডাজন্ট ম্যাটার, আলহামদুলিল্লাহ। বাট ইউনূস সাহেবের তো উচিত, আর এই জিনিসটা তো হ্যান্ডেল করতে পারতো সুন্দরভাবে, বলতে পারতো আচ্ছা কি পয়েন্ট তোমাদের শুনে একটা যোগ্য প্রতিনিধি আসতো ইউনূসের অফিস থেকে, বা স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা কেউ এসে, কোন একটা উপদেষ্টা এসে করতে পারতো, ব্যাস পরশুদিন রাতেই এটা সলভ হয়ে যায়। সেটাকে তারা খুঁচিয়ে জিয়ে রাখছে, এবং পরের দিন প্ল্যান করছে এটা করবে বলে, লাইক শাপলা চত্বরের মতো আসতে দিছে, আসো তোমরা সব পয়েন্টে না করে এক জায়গায় আসো, ডাইকা নিয়ে ট্র্যাপে ফেলায় মারছে। তো এইটা ওরকমই তাকে করতে দিছে, একটু বাড়তে দিছে, তার মানে করতে দেয় নাই, এটা করবে। কোন দুষ্ট চক্র কাজ করেছে এর পিছনে, হতে পারে ভারত, হতে পারে হাসিনা, হতে পারে আমাদের রাষ্ট্রীয় কোনো, আমাদের দেশের কোনো রাজনৈতিক দল আছে। তো সব দলেই কিছু না কিছু ভারতীয় এজেন্ট আছে। তো এটা কেউ একটা ডার্টি প্লে করেছে। আমি এটা খুঁজে বের করার জন্য বলবো ডক্টর ইউনূস সরকারকে যে কেন এটা হলো, এবং অপরাধী যারা, পুলিশের যে ডিএমপি কমিশন থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা এই অপকর্ম করেছে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। আর ইউনূস না আনতে পারলে পরবর্তী সরকারকে এটা আনতে হবে, কারণ আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, মুখে মুখে বলেন, অপরাধীদের বিচার করবেন না করে হাওয়ার উপর থেকে আইনের শাসন কি ওই ফেরেশতা এসে নামায় দিবে? কাজের মাধ্যমেই তো প্রতিষ্ঠা করতে হবে। অপরাধীদের বিচার করতে করতে একটা সময় বাকি দুষ্ট লোকরা এমনি থেমে যাবে, আইন মেনে চলবে। আপনি যদি সাজা না দেন তাহলে আইনের প্রতিষ্ঠা হবে কোত্থেকে? আমার শ্রদ্ধেয় অ্যাডভোকেট ভাই বলতে পারবেন। আপনি যদি আনপানিশ যেতে দেন, সেই সমাজকে কখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়? হবে না। দেখেন ইউনূস সাহেব জানেন কেন যিনি কথা বলতেছেন না, কি সম্পর্ক তার ওয়াকারের সাথে, আত্মীয় নন্য প্রকাশ্যে বিদ্রোহ করতেছে। ওয়াকার একজন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে, ওয়াকার র্যাঙ্ক পড়াচ্ছে না, সে হলে সে সিডিএস হবে।
সিডিএস নির্বাচন নিয়ন্ত্রণ করবে, সে তা না করে অন্য একটা অফিসারকে এনে সেই কাজটা করাইতেছে। ইউনূস সাহেব সবটা জানেন। ইউনূস এমন, এই যে আমাদের ডিপ্রাইভ অফিসার কেস, আমি ভাই চলে যাবো 11টার সময়, একটা ডিপ্রাইভ অফিসার কেস ইউনূস সাহেব সাইন করছেন, প্রজ্ঞাপন হয়েছে, যে আমাদের উপদেষ্টা ছিলেন তখন হয়নি এখন। স্যার, কথা শুনে নাই ওকার, কাউকে যাইতে দেবে না ওই অনুষ্ঠানে, না আমি যা বলছি তাই ঠিক। তারপরে দেখেন যা করা হলো, অনেক ধাক্কা ধাক্কি, প্রেসিডেন্ট ওটাকে কমেন্টস থেকে ফেরত দেয়। ফাইনালি আজকে এটা কয়েকদিন যাবৎ ঘুরতেছে ডিফেন্স সেক্রেটারিতে। আমরা যেটা শুনতে পারছি, নতুন সরকার আইলে করবেন। ডক্টর ইউনূস ভাই। সবটাই জানেন, কোথাও সমস্যা আছে, বৈশা আছে, বিএনপি ক্ষমতায় আসবে, ওনারা করবেন। কতটা লেজুর ভিত্তিক, মেরুদণ্ডহীন এই প্রশাসন। এই প্রশাসনের জন্য দেখেন এই ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, এই সব এই প্রশাসনের সহযোগিতা। আমরা তো এই নির্বাচন চাই নাই, এই জন্য রক্ত দেওয়া হয় নাই, এইসব ফাইজলামি তো কোনো কারণ নাই। এখন ইউনূস সাহেব তো থাকতে যাইতে পারবেন না, তো আমরা ধরবো আমরা তাকে, যে কে তার নিরাপত্তা দেয়। আমরা ধরবো। কোথাও একটা ঘাপলা আছে, যাকে বাই টু বাই করেন, কেন উনি অ্যাকশন নিতে পারতেছেন না এই প্রশাসনের বিরুদ্ধে? এক দেশে তো 2 রাজা থাকতে পারে না, এই 2 রাজার জন্য সমস্যা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন ওই সেনাবাহিনী ভয়ে আছে, এই বুঝি আসলো। এইটা কোনোভাবে কাম্য না। যে ঘটনা ঘটছে হাদির শুনিয়া, জামাতের আমির বলছেন বিচার করবেন, ওই বিএনপি তো কোনো কথা বলতেছেন না, কোনো সমস্যা আছে? আবার এর মধ্যে গান গাইতেছেন শেখ হাসিনা না, তার পরের প্রজন্ম, অর্থাৎ জয় পুতুল আসবেন ক্ষমতা, জনগণ চাইলে, মানে বাটপারি কথাবার্তা, বাট আমরা আওয়ামী শুনতে চাই না এই বাটপারি। হাসিন ভাই, আপনাকে একটা কথা বলি, এই কথা কে বলছে? নতুন প্রজন্ম আসবে, এটা কে বলছে? তারেক রহমান বলেছে। জনগণ চাইলে পুতুল আর ওনারা আসতে পারেন, জনগণ চাইলে। ভাই আবার জনগণের বন্দুক, হাসিনার সন্তানেরা রাজনীতি করতে পারবে না। হাসিন ভাই এবং ফেরদৌস আজিজ ভাই, আপনাদের দুইজনকে একটা কথা বলি। মামুন ভাই মাঝে মাঝে এদেরকে একেবারে গরুর মুখ দিয়ে ধোলাই করে, বলে যে এরা আসলে রাজনীতি করার যোগ্য না, এরা রাজনীতিতে আসে কি কইরা। আমি মামুন ভাইরে অনেক সময় থামাইতে যাই, আমি নিজে গালিগালাজ করি জঘন্য ভাষায়, কিন্তু মামুন ভাই ভদ্রভাবে চেষ্টা করে এদেরকে কথা বলার। এখন তারেক রহমানও যদি প্রফেসি শুরু করে যে পুতুলার জয় আসতে পারে, জনগণ চাইলে আসতে পারে, এই জনগণের নাম না বইলে এটা বলে না কেন যে ওয়াকার আর ইন্ডিয়া চাইতেছে, আমি তাদেরকে আনবো, আনার ব্যবস্থা করব। সাবজেক্টটা কি এই এটা বলে না কেন? এটা বলে না কেন? আমি সাইন করে আসছি, আমাকে চুক্তি হয়েছে যে আনতে হবে তাকে, ওটা সরাসরি বলো। আজিজ ভাই, হাসিন ভাই, আমি আপনাদের কাছে ব্যাক করব। মামুন ভাই, এতক্ষণ ধরে আপনি হাসিন ভাই এবং ফেরদৌস আজিজ ভাইয়ের কথা শুনছেন। মানুষ, আপনি একজন অ্যাডভোকেট, আপনি বাংলাদেশের 50 বছরের রাজনৈতিক জীবনের সাথে পরিচিত একজন মানুষ। আচ্ছা, বাংলাদেশে বিচার হয় না, সুবিচার হয় না, বিচার চাইতে গেলে যে বিচার চাইতে যায় তার উপরে আক্রমণ হয়, তাকে ধইরা পিটায়। আচ্ছা, তাহলে বাংলাদেশের কনস্টিটিউশনে তো এটাই অ্যাড হওয়া উচিত ছিল, কোনো সুবিচার টুবিচার না। Citizens do not have the right to seek justice or judiciary or judicial process. Why the fuck we are paying taxpayers' money to establish a ministry called আইন ও বিচার মন্ত্রণালয়? এটা কি একটা বাবা তার সন্তানকে বুকে আঁকড়ায় ধরে রাখছে, তারপরেও তার উপরে লাঠিচার্জ করা হয়? ওই বাবাকে যার সন্তানরে বুকে ধরে রাখছে, ওই সন্তানটাকে ভবিষ্যতের নাগরিক বলছে, মা বা বাবা চলো আমরা বিচার চাইতে যাইতেছি, হত্যার বিচার, তার উপরে এভাবে লাঠিচার্জ করা হবে? বাচ্চা সরকারে একদম ব্যবসায়ীদেরকে বাচ্চা সরকারে টেনে নিয়ে যাচ্ছে। একজন মহিলা, তিনি কিন্তু মামুন ভাই, do you have any word, any language that you can describe it with your emotion? মানে আপনার কি কোনো ব্যাখ্যা আছে এটা দেখার পরে? শোনেন, ব্যাখ্যা একটাই আছে, সেটা হলো যে যখন বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকে, তখন জনগণের দায়িত্ব হলো
যে গণ আদালত করে নিজেই বিচারের দায়িত্ব নিয়ে জনসম্মুখে বিচার করা। এটা মামুন হলো ভাই, এক নম্বর। আপনি যখন ওইটা করবেন তখন তার বাচ্চা ওয়াকার ক্যান্টনমেন্টে বসে লেকচার ওইখানকে বলাই কইব মব জাস্টিস, ওইসব মানি না। এইটা একটা বলার বিপ্লব পরে হয়েছে, পরে গুলি শোনেন, চালাবে। তাদের কাছে এই জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান উত্তরকে সেমি বিপ্লব হয়েছে সেটাও মব জাস্টিস। এখন কষ্ট হলে যে ফেরদৌস ভাই যেটা বললেন, লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ ভাই সুন্দর কথা বলছেন, যেটার কি আমি ওটা দিয়ে শুরু করতে চাই। ইনজাস্টিস টলারেটেড, ইনজাস্টিস কন্টিনিউস, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। আমাদের এই গত 54 বছরে বিচার শব্দটা এটাকে নিয়ে এত আমরা মানে অপব্যবহার করেছি যে কোনো বিচারই হয় নাই। তো কাজেই বিচার হবে হবে বলে বিচার হয় নাই। এখনো যারা বলছেন যে নির্বাচনের পরে করব, কবে নির্বাচন আমরা বিচারের ঈদের মধ্যে দেখেছি? প্রত্যেকটা সরকার, আমি নাম বলছি না, প্রত্যেকটা সরকার তারা নির্বাচনের আগে যাও ওয়াদা করছে তার 4 ভাগের 1 ভাগও পূরণ করে নাই। আমরা 71-এর পরে থেকে কোনো বিচার পাই নাই। এখন আমাদের সময় এসছে যে আমরা যদি মনে করে থাকি যে ওয়াকার সাহেব মনে করছে ঠিক আছে, নতুন করে তারা ওই হাড্ডি ছড়াই দিছে, নির্বাচনের মধু ছড়াই দিছে, হ্যাঁ, ক্ষমতা ভাগ বড় করা করবে, আস্তে 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 কনসলিডেট করতে 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 2 জায়গায় নিয়ে আসছে। একটা হলো জামাতের নেতৃত্বে আর একটা হলো বিএনপি নেতৃত্বে। এখন দুইটাই যদি পরস্পরকে দায়ী করে, কিন্তু ওয়াকারকে বন্দনা অব্যাহত রেখেছে, একটা লক্ষ্যকরণীয় বিষয়। এবং আমরা সবাই বলতেছি ইউনূস সাহেব, আচ্ছা ঠিক আছে, ইউনূস সাহেবকে নিয়ে আমরা অনেক সমালোচনা করছি, তার প্রশংসা করছি, একটা বিশেষ অবস্থা এসছে। কিন্তু দিল্লির প্রেসক্রিপশনটা হলো সবসময় দেখেন যে তারা ওয়াকারকে চ্যালেঞ্জ না করে শুধু বলতেছে ইউনূস, হ্যাঁ, মানে ইউনূস খেদা দেশ বাঁচা। এখন ব্যাপারটা ওই রকমই চলে এসছে। কাজে আজকে ইউনূসকে যদি আমরা হাতকে শক্তিশালী করতে হবে, তাহলে আমরা বলবো যে অসমাপ্ত যে বিপ্লব এটাকে সমাপ্ত করতে হবে, রাজপথের আন্দোলন রাজপথেই শেষ করতে হবে। এবং যেটা হয়ে গেছে যে আমরা ভুল করতেছি বারবার, এটাকে আমরা বিপ্লব বলছি না, আমরা ভুল করতেছি যে এটা 69-এর গণ অভ্যুত্থানে যে আসাদের থেকে যে আইয়ুব গেট হয়ে গেল, আসাদ গেট নাম হইলো আইয়ুব গেটের পরিবর্তে আমরা একটা বিপ্লব সমাধান করছি, এবং আইয়ুব খানের দিকে ক্ষমতা নিয়ে নিল ইয়াহিয়া খান। ঠিক একই ব্যাপার হয়েছে। এখন শুধু ওয়াকার ক্ষমতা নিয়ে নিছে হাসিনার থেকে, দিল্লির নির্দেশনায় আজকে এই পাতানো নির্বাচন। আমি সবসময় বলছি যে নির্বাচনের আগে যে অঙ্গীকার মানুষ করছিল, চেয়েছিল যে মানুষের বিচার, মৌলিক অধিকার বাস্তবায়ন এবং একটা সংস্কার, তারপরে আপনার রোড ম্যাপ ঠিক করে তারপর আমরা বলবো নির্বাচনের কিভাবে হবে, এবং যে নির্বাচনে সকলের প্রার্থী হওয়ার মানে থাকবে, অধিকার থাকবে, কৃষক, শ্রমিক, সৈনিক। আমি বারবার বলছি এই আন্দোলনটা এর নাম দেওয়া উচিত কৃষক, শ্রমিক, সৈনিক, গণ অভ্যুত্থান উত্তর সেমি বিপ্লব। কেন 3রা আগস্ট 24-এ সেখানে সৈনিকদের মনোভাব বুঝে জুনিয়র অফিসাররা যদি জনগণের কাতারে না আসতো তাহলে হাসিনা যাইতো না। কাজে এই সৈনিকদেরকে আমরা কেন ইগনোর করতেছি? 71 মুক্তিযুদ্ধের মধ্যে এই দেশের মুক্তিযোদ্ধারা, আমাদের এই দেশের মানে সৈনিকরা, এই সেনাবাহিনীরা কিন্তু একটা চীন এবং রাশিয়া রেড আর্মির মতো জনগণের সাথে সম্পৃক্ত হয়েছে, একটা সহস্র মুক্তিযুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের লেগেছে এখনো যায় নাই, এই প্রথম আমরা পরাজয় দেখেছি ভারতের। তো সেইখানে ভারতের পেতাত্তারা ওয়াকারের নেতৃত্বে সবাই বহাল তবিয়ত আছে, যেটা আমি ফেরদৌস ভাইয়ের সাথে একমত। উনি বলেছেন যে 99.9% তারাই আছে। তাদেরকে ক্ষমতায় রেখে আমরা নির্বাচন করতে যাচ্ছি আগামী 3-4 দিন পরে। আমি আগেই বলেছি, জাগো ভাই আপনি ভালো করে জানেন, অশনি সংকেত। অশনি সংকেত মানে যদি বিএনপি জিতে তাহলে লেলায় দেওয়া হবে জামাতের নেতৃত্বে যারা আছে, আর যদি জামাত জিতে লড়াই। জি জি, বাংলাদেশের 71-এর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সম্মান আছে। আমি যদি এই কথাটা বলি তাইলে এটা হবে আমার জন্য দেশদ্রোহিতা, কারণ 71-এ মুক্তিযুদ্ধ করেছে এমন কেউ হাসিনার পতন চায় নাই। Therefore, I do not have any respect for those freedom fighters যারা কন্টিনিউয়াসলি as of today তাদের প্রফেসি হাসিনাকে রাখার দরকার ছিল। সে তো মুক্তিযুদ্ধের মহানায়কের মাইয়া। তাহলে মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা, এখন আপনি যদি বলেন সেনাবাহিনীর ভিতরে মুক্তিযোদ্ধা যারা আছে তারা এই জুলাই আন্দোলনে শরিক হইছে, ভাই
এই জুলাই আন্দোলনে সিপাহীর মধ্যে, জুনিয়র আফসারদের মধ্যে যারা সাপোর্ট করছে হাসিনার পতন, তারা কেউ মুক্তিযোদ্ধা না। আর সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা যারা, তারা কেউ হাসিনার পতন চায় নাই। এটা কি আপনার আর আমার বুঝতে এখন অসুবিধা হয় মামুন ভাই? একটাও চাইনি, একটাও চাইনি, আমি গ্যারান্টি দিচ্ছি, একটাও চাইনি। আমি আপনার সাথে আমি 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 উত্তর দিই। আমি আপনার সাথে একমত হয়েই বলতেছি, এইটা কিন্তু ব্যক্তির ব্যাপার না। শেখ মুজিব কি মুক্তিযুদ্ধ করছে? কিন্তু তার নামে চলছে। মামুন ভাই স্টপ, ডিফারেন্ট টপিকস। শেখ মুজিব মুক্তিযুদ্ধ করছে কি করে নাই, এই কথাবার্তা এখন আর চলবে না। আমি কইতেছি বাংলাদেশের ৭১-এর যত মুক্তিযোদ্ধা, তথাকথিত চুক্তিযোদ্ধা, তথাকথিত ভারতীয় চুক্তারানি, এরা কেউ হাসিনার পতন চায় নাই। ইয়েস আর নো? না না, তারা তো মুক্তিযুদ্ধই করে নাই। তারা মুক্তি, আপনি যেটা বলছেন চুক্তিযোদ্ধা, ঠিক আছে, তারা তো মুক্তিযুদ্ধ করেই নাই। তারা এখনো যারা বলতেছে মুক্তিযুদ্ধের চেতনাধারীরা, তারা মুক্তিযুদ্ধ করে নাই। তারা ভারতের দালাল, তারা মুক্তিযুদ্ধের নামে মুক্তিযুদ্ধকে কলঙ্ক করছে। আরেকটা কথা, গতকালকে না পরশুদিন জামাত বলছে যে আমরা যদি ক্ষমতায় যাই, কয়েকটা বিচার আমরা সর্বাগ্রে করব, প্রথমেই করব। হাদি হত্যা করব, বিডিআর পিলখানা করব, শাপলা চত্বর করব। জামাত বলছে। জামাত এর আগে কোনোদিন সরকার গঠন করে নাই বাংলাদেশে, এই প্রথম করবে। যদি বলে, যদি করে, আচ্ছা যদি করে। কিন্তু আমার কথা, বিএনপির কাছ থেকে এই ওয়াদা তো এখন পর্যন্ত একবারও আসে নাই। বিএনপি বলেও নাই যে তারা এই বিচারটা করবে, এবং এই বিচার নিয়ে তারেক রহমান একটা কথা সে বলে নাই। তারেক রহমান এবং বিএনপির এই আচরণটাকে আপনি কিভাবে দেখবেন? এবং জামাত ইসলামী যে বলছে যে আমরা নির্বাচিত হইয়া সরকার গঠন করলে আমরা প্রথম চেষ্টা করব হাদি হত্যার বিচার করব, বিডিআর হত্যার বিচার করব, শাপলা চত্বর হত্যার বিচার করব, হত্যাকাণ্ডের বিচার আমরা করব। জামাত বলছে এটা জামাতের নির্বাচনী ইশতেহার। কিন্তু বিএনপি, তাদের নির্বাচনী ইশতেহার হয়েছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। তাদের নির্বাচনী ইশতেহার হয়েছে তোরা গুপ্ত। কেউ সত্য কথা কইব, তোরা গুপ্ত। চান্দাবাজদের নিয়ে সে একটা কথাও বলে নাই। মামুন ভাই, এবার আপনি বলেন, এই দুইটা দল নির্বাচন করছে, একটা দল বলছে আমরা নির্বাচিত হইলে এই বিচারগুলো করব, আর একটা দল এই বিচারের কোন শব্দই উচ্চারণ করে নাই। আপনার মতামত কি? জাকব ভাই, আমি একটু যাব। হ্যাঁ প্লিজ, আপনি এই কথাটা যদি আপনি বলেন আমারে, তারপরে আপনি যান। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এটা মামুন ভাই, হাসিন ভাই চলে যাবে। হাসিন ভাইকে এই কোশ্চেনটা আমি হাসিন ভাইকে করলাম, উনি চলে যান। আমি ফেরদৌস ভাই, আপনি কি থাকবেন? না, আমি এটা সর্বোত্তরটা দিয়ে দিই। আমি সর্বোত্তর দিই, তাহলে উনি শুনে আমার উত্তরটা শুনে তারপর যাক। মানে হাসিন ভাই, মানে 10 সেকেন্ডের উত্তর দিয়ে দিই, ঠিক আছে? হাসিন ভাই, আপনার শোনা উচিত। এখন যে প্রশ্নটা করছেন, যে এখানে আমার একটু দ্বৈত মানে একটা মানে মিশ্র প্রতিক্রিয়া। এক নম্বর হইলো যে যেটা আপনি বলছেন জামাত এটা ওয়াদা করছে করবে, হ্যাঁ, এটা যেমন অনেকেই মনে প্রশংসা করছে, বিএনপি থেকে আরো বেশি আশা করছিল, কিন্তু বিএনপি করে নাই। সে যেটা মানে মনে হচ্ছে যে 10 দফা যে সে মুসলেখা দিয়ে আসছে, সেটারই তার প্রতিফলিত হচ্ছে প্রত্যেকটা কথা। এখন সে বলতেছে যে জনগণ যদি চায় পুতুল এবং জয় আসতে পারে। আমি যদি সেই সবাই থাকতাম, গুলি কয়টা লাগতো, আমি নিজে মুক্তিযোদ্ধা, আমি দাঁড়ায় বলতাম ইউ বাস্টার্ড। আমি কোনো গালি দেই না, আজকে আমার স্বতঃস্ফূর্তভাবে চলে আসলো। আমি তারা বলতাম তোমার মায়ের সাথে রাজনীতি করছি, তোমার মায়েরকে আমি আঙ্গুল ধরে আমি তার সামনে সামনে বসে চ্যালেঞ্জ করছিলাম। কাজে আমরা ভাইসা আসি নাই, এটা কারো বাপের দেশ না, পরিবারতন্ত্র চলবে না। কাজে তারেক জিয়াকে ক্ষমা চাইতে হবে। আমি আমার এই নিউজটা শুনলে তারেক জিয়া ক্ষমা, তারেক জিয়া তার পাশে ছাত্র নেতা আছে, সবাই কেবল কাজী আপনি এটা বলছে, তুমি বাংলাদেশে এই কথা বললা বাংলা থাকতে পারবে না। তারেক জিয়া যদি বলে থাকে যে এই খুনি বংশধরকে পুতুল জয় কাঁদবে। মামুন ভাই, আপনি কিন্তু আমার কথার জবাব দেন নাই। আমি দিয়ে দিচ্ছি। না ভাই, আপনি জবাব দেন নাই। আমি হাসিন ভাই, আমি যাই। হ্যাঁ দেন ভাই, একটা কথা বলি, জবাব দেয় না। যে ইশতেহার দেখছি আমি লজ্জা পেয়ে গেছি। আমি যখন দেখি বরকতুল্লাহ বলু
ওনাদের সাথে ঘুরতেছে হাসি খুশি, আমার লজ্জা লাগে। এই বরকতুল্লাহ বুলুর জন্য মঈনুল আহমেদ, এই মঈনুল আহমেদ মানে সৃষ্টি করা হয়েছে সেনাপ্রধান ভালো ভালো জেনারেলকে বাদ দিয়া। এই মঈনুল আহমেদ সৃষ্টি করছে 111। এই মঈনুল আহমেদ এমন নির্বাচনী কারিশমা করছেন, হাসিনা চরম শিশু উঠে গেছেন। আজকে 17 বছর, এবং এর মধ্যে আমাদের 57 জন বিডিআর অফিসার মারা গেছে। এই মঈনুল আহমেদ, এই বরকতুল্লাহ বুলু এখন বিএনপির সাথে ঘুরতেছে আবার। আপনি কি মানে নির্লজ্জ একটা দল, নিজের সংস্কার করতে পারে নাই, শত্রু মিত্র চিনতে পারে নাই। এমন তার দিন ইশতেহার, আমার লজ্জা লাগবে। জনগণের ইশতেহার না, ভারতের ইশতেহার। ভাই আমি যাই, মাফ করবেন আজকে, ধন্যবাদ। ধন্যবাদ, ঠিক আছে, একমত আপনার সাথে হাসিন ভাই। আমি ফেরদৌস আজিজ, আপনার হাসিন ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ ভাই খুব তাড়াতাড়ি আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে, আমি ফেরদৌস আজিজ ভাই আপনার কাছে আসব। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, দুইটা দল তাদের নির্বাচনী ইস্তেহার নিয়ে কথা বলছে, কিন্তু স্পেসিফিক বিচার নিয়ে, বিচারের উপরে জামাতের আমির এবং জামাত থেকে বলা হয়েছে তারা নির্বাচিত যদি হয় তারা এই বিচারগুলো প্রথমেই করবে, এবং এই বিচার সম্পর্কে তারা আহ্বান নিয়ে বলছে যে কোনো মূল্যে তারা এই বিচারগুলো করবে। এখন বিএনপি বিচার করা তো দূরে থাক, নির্বাচনী ইশতেহারে এবং তাদের কথাবার্তায় সাবজেক্টগুলো টানেই না। তাইলে এই দুইটা জোটের এই অবস্থানটাকে আপনি কিভাবে দেখেন, কর্নেল ফেরদৌস আজিজ? জি, জামাত যে কথাটা বলেছে আমি বিশ্বাস করি জামাত এটা বিচার করবে, যদি আল্লাহ তাদেরকে ক্ষমতায় আনেন। বাদশাহী দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তো বাট মানুষের ভালোবাসা যে জোয়ার দেখতে পাচ্ছি, তাতে আমি জামাতের পক্ষেই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন বিএনপি সবচেয়ে বড় দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। ম্যাডাম খালেদা জিয়ার দেশপ্রেম সম্পর্কে আমার বিন্দুমাত্র দ্বিতীয় কোনো মন্তব্য নাই। আই রেসপেক্ট দ্যাট লেডি। এই দুইজনের সন্তান, আমরা আশা করেছিলাম তারেক জিয়া আসলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে সংসদে বসবে। ল্যান্ডস্লাইড তো দূরের কথা, শুধু স্লাইডও আশেপাশে নাই। কিন্তু আমাদেরকে হতাশ করেছে, জনগণকে হতাশ করেছে, এবং বিএনপি এই একটার কারণে 100 পয়েন্টের মধ্যে 25 পয়েন্ট নিচে নেমে গেল, যে তারা বিচার সংক্রান্ত কোনো কথাই বলে নাই। তারা এই বিডিআর হত্যাটা সবচেয়ে সেন্সিটিভ এবং ইমোশনাল ইস্যু, এটা সার্বভৌমত্বের ওপর প্রথম প্যারাকটাই কিন্তু ভারত মারল এই বিএনপি বিডিআর হত্যার মাধ্যমে। অতএব সেই থেকে যে যাত্রা শুরু হইল হাসিনার, সে 17 বছর একটানা করল। তো এখানে বিএনপি এই যে এটা বিচারের ব্যাপারে কিছু বলল না ইশতেহারে, এতগুলা হত্যা, বিডিআর হত্যা, শাপলা হত্যা, গুম খুন, জুলাই হত্যা, এগুলার ব্যাপারে সে, এবং জুডিশিয়াল কিলিং, জামাতের যে নেতাগুলোকে মেরেছে, ইটস এ কিলিং। এটা বিচার না, কি বিচারের বালছাল, এগুলা কোনো বিচার না। এটা সে সুখরঞ্জন বালির কথা আমাদের মনে আছে, তো বুঝতেই পারছেন সাকা চৌধুরীকে হ্যাং করছে। এই বিএনপি ডিড নট প্রোটেক্ট, এই বিএনপি ডিড নট ফাইট, দিস বিএনপি ডিড নট টক, একটা কাজ। তো এই বিএনপি এরকম করতে পারে, এটা মোটামুটি আমি জানতাম যে এই বিএনপি দস্তখত দিয়ে আসছেন। উনি আসার 10 দিন আগে আমি জানি উনি দস্তখত দিয়ে দিয়েছেন, আমি আমার সোর্সে জানি। ফেরদৌস ভাই, জি ফেরদৌস ভাই, আপনি কি আসলে সাবজেক্টটাকে এভাবেই বুঝতেছেন যে তারেক রহমান এই বিচারগুলো চাইবেন না? উনি এই ওয়াদাই করেছেন, কোনো বিচার উনি চাইবেন না, কোনো তদন্ত উনি চাইবেন না, এবং ভারতের এই বিচারগুলো না চাওয়ার পিছনে একটা মাত্র উদ্দেশ্য, আন্তর্জাতিকভাবে এটা যদি ডিসক্লোজ হয় যে বাংলাদেশের প্রত্যেকটা গণহত্যার সাথে ভারত জড়িত, ইন্টারন্যাশনালি ভারত আইসোলেটেড হবে, এবং এই আইসোলেশনকে এড়ানোর জন্য তারেক রহমানকে ক্ষমতায় বসানো জরুরি। বিষয়টা কি এইরকম নাকি সামথিং এলস? বিষয়টা এইরকমও, এবং আরো অন্যান্য কারণও আছে, বাট মেইন বিষয়টা যেমন উনি, আমরা যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ইনফরমেশনের মধ্যে পেয়েছি যে কয়েকটা পয়েন্টে দস্তখত দিয়ে আসছেন, সেই কয়েকটা পয়েন্টের মধ্যে এই একটা ছিল, বিডিআর হত্যার বিচার করবে না, আওয়ামী লীগদেরকে ফেরত আনবে, এবং জুলাই যোদ্ধা এবং জামাতদেরকে ঢুকাবে, জেলে ঢুকাবে, এবং ভারতের সাথে সকল চুক্তি যেগুলো হয়েছে এগুলা বাতিল করবে না, এবং আরো অন্যান্য আছে।
তো এই যে উনি তো মুস্তাকা দিয়েই আসছেন, উনি বলুক না, আমি তো অনিয়ার বলছি, উনি বলুক জনগণের সামনে যে না এটা সত্য না, বলেছে। আসার পরে তো বলে নেই, উনি তো বলে নেই, ওনার দ্বৈত নাগরিক নাই, এটা তো উনি বলে নাই। উনি যে ফর্ম ফিল আপ করেছে ইসির কাছে, ওখানে গ্যাপ রেখেছেন কেন? উনি 6 লাখ টাকায় কিভাবে 1 বছর চলে? আচ্ছা 6 লাখ টাকায় কিভাবে 1 বছর? ভাই ইউ হ্যাভ গট এ ভ্যালিড পয়েন্ট, কিন্তু একটা কথা, আপনারা এই কথাটাকে কেন বাংলাদেশে টানে না? He has committed a crimes in moral turpitude and he has committed a felony act when he used the thumbnail signature of his mother and submitted to the election commission. ওকে, মামুন ভাই আমি আপনার সাথে কথা বলি, ফেরদৌস আজিজ ভাই ব্যাক করুক, ওনার ফোনে সমস্যা আছে। সবাই তারেক রহমানের এই আনন্দবাজার পত্রিকা, আচ্ছা আজিজ ভাই আপনার কাছেই যাই, আপনারা যে বাংলাদেশ একটু আগে শুনেন, বাংলাদেশ টাইমস যে পত্রিকাটা আছে অনলাইন না অফলাইন যেটা আমি জানি না, ওখান থেকে কয়েকজন আগে একটু আগে এই নিউজটাই আমি এখন পেলাম, কয়েকজন সাংবাদিককে উঠিয়ে নিয়ে গেছে। কারা নিছে এটা জানি না। বাংলাদেশ টাইমস উত্তরা অফিস বা কোথাও যেন বা আছে, এটা আপনাকে এই ফোরামে আমি জানাচ্ছি যে বাংলাদেশ টাইমসের কয়েকজন সাংবাদিককে জোর করে তুলে নিয়ে গেছে। যান এখন আসি আগের কথায়। জি বলেন ভাই। ওকে, আমি এই বিচার সে করবে না, এই বিচার সে করবে না, করবেন আমি জানি, কিন্তু আমি যে কথাটা আপনার কাছে জানতে চাচ্ছি, বিএনপির মতো এত বড় একটা দলের চেয়ারম্যান তার মরা মায়ের লাশের হাতের ছাপ নিয়ে নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল করে, এর চেয়ে আর বড় ক্রিমিনাল অ্যাক্টের কি কোনো দরকার আছে কিনা? নির্বাচনে কেমনি অংশগ্রহণ করে? ফরগেট অ্যাবাউট লন্ডনে সিটিজেন, ফরগেট অ্যাবাউট এ ক্রিমিনাল, যে তার মরা মায়ের হাতের ছাপ ব্যবহার কইরা মনোনয়ন সাবমিট করে। এই লোককে আপনি প্রধানমন্ত্রী বানাবেন বাংলাদেশের? এই কিছু কিছু পাচাটা এবং অন্ধ যারা কর্মী আছে এরা তো চাচ্ছে, এরা ভোট দিতে চাচ্ছে, বাট সাধারণ জনগণ চায় না। আমি চাই না। আমার নিজের মায়ের নামে যে, আমি বলি ব্যক্তিগত কথা, আমার গ্রামে আমার মায়ের নামে যে নানার থেকে সম্পত্তি পাওয়ার কথা ছিল, মা বলে গেছে যে ওদেরকে দিয়ে দিস, তোরা ভাগ নিতে যাইস না। আমরা চাই, এমনিও আমরা ভাগ দিতাম না, মা মারা যাওয়ার 1 মাসের মধ্যে আমরা সাইন করে দিয়ে দিয়েছি আমার এক ছোট মামাকে। এটা বিবেকের ব্যাপার। তার নিজের মাকে মারলো, হত্যা করলো স্লো পয়জনিং করে, জেলে রেখে, এবং তার দলের সিনিয়র নেতারা এই সহযোগিতা করেছে এটার জন্য। খালেদা জিয়াকে মুক্তি করে নাই, আন্দোলন প্রতিবাদ তুঙ্গে তুলে আন্দোলন ভেঙে দিয়েছে। তো এটা তো মাসহারা পেত ওই সিনিয়র নেতারা। খালেদা জিয়া ঢাকা আন্দোলনে 13 সালের 29শে ডিসেম্বর নামে নাই এরা মাঠে, আমি মাঠে ছিলাম, আমি তো দেখেছি কিভাবে সে এদেরকে নিয়ে রাজনীতি করে। ও তো যোগ্যতা নাই, আই এম সরি টু সে, একটা পার্টি হেড করার মতো যোগ্যতা নাই। ওকে, কিন্তু আপনি একটা কাজ করেছেন, আপনার মা আপনাকে বলছে তোমরা আমার তর্কা অর্থাৎ বাপের বাড়ির সম্পত্তিতে তোমরা ভাগ নিও না, মামাদের নিয়ে নাও, মায়ের কথাটাকে ইজ্জত করছেন। এবার আপনাকে আমি বলি, আপনি কি মনে করেন আসলে তারেক রহমানের কোনো ইজ্জত তার মায়ের প্রতি ছিল? এটা আপনি মনে করেন? কারণ এই কথাটা আমি জিজ্ঞাসা করার পিছনে কারণ একটা, তার মা কন্টিনিউয়াসলি বলেছে জামাত কোনো মৌলবাদী দল না। জামাতের কথা বলছে যে জামাতের নেতাদেরকে জোর করে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। এই কথাটা একবার না বহুবার তিনি বলেছেন, বেগম জি এই কথাটা বলেছেন। প্রথম কথা হচ্ছে তারেক রহমান তার মায়ের এগেনস্টে গিয়ে তারপরে আপনি শুনেন বেগম জিয়া কি বলছে, শুনেন আগে। রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাজের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে
স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে। স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। তাই আগে তাদেরকে আইনের ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। আমি বলতে আমাকে বলেন, আপনি আপনার মায়ের কথায় জমি নেন নাই, আর তারেক রহমান যাদেরকে নিয়ে রাজনীতি করছে, যাদেরকে ব্যক্তিগতভাবে চিনতেন, অ্যাডভোকেট মামুন অত্যন্ত কষ্ট নিয়ে বলে ওর মায়ের লগে আমি রাজনীতি করছি, ও আর কি রাজনীতি বুঝে? তাইলে তার মা বলে জামাতের লোকজনরা দেশপ্রেমিক, আর ও বলে জামাতের লোকজনরা গুপ্ত। মানে আপনি দ্বিচারিতা বুঝেন, এর চেয়ে বড় দ্বিচারিতা আর কি? আর আপনি মায়ের কথায় তর্কা নেন নাই, মায়ের সম্পত্তি দিয়ে দিচ্ছেন, আর ও মা যেটা করছে তার উল্টাটা করছে। তার নীতি নৈতিকতা বলতে কিছু আছে না? বাবা মায়ের নীতি আদর্শ ধারণ করে নাকি? আমরা তো দেখতে পাচ্ছি ধারণ তো করে না, বিন্দুমাত্র করে না। বাবা মার নীতি আদর্শ তার ভিতরে নাই, হারাম নাই। আমি কালকে হয়তো কেউ আমাকে গালি দিবে, দেখ যে অন্ধ, যার ইমান নাই, যার বিবেক নাই, সে তো গালি দিবেই। যাহা সত্য তাহাই বলিলাম আমি, বিন্দুমাত্র বাবা মার আদর্শ তার গায়ে নাই। কোথা থেকে দেশ লিড করবে? কোথা থেকে? আর বিএনপির যারা অন্ধ, আপনি কি বলতে চাচ্ছেন তাইলে জামাত যে ওয়াদা করছে, আপনি বলছেন আপনি বিশ্বাস করেন জামাত এটা করবে, আপনার এই বিশ্বাসের কারণ কি? আমি জানি জামাত এখন পর্যন্ত সরকার গঠন করে নাই, তাদের কথা, তাদের যে দুই একজন জামাত নেতা বিএনপি শাসনামলে মন্ত্রী হয়েছিল, তাদের কোনো দুর্নীতি পায় নাই, তাদের কথার কোনো হেরফের পায় নাই, কোনো ভণ্ডামি পায় নাই। আপনি ঠিক ওই আদর্শ থেকে মনে করেন তারা বিচার করবে, নাকি অন্য কোনো কারণ আছে? না, ওই আদর্শ থেকে। আমি তো কোনো দল করি না, আমি জামাতের প্রতি অন্ধ না। আমি জামাতের যে শফিক রহমান সাহেব বলেছিলেন 1 মাসের মাথায় যে মাফ করে দিলাম, এটা নিয়ে কিন্তু আমি শফিক রহমান সাহেবকেও কিন্তু আমি তুলাধনু করছি একটা হাসিন আক্তারের টকশোতে। আমি খুবই ক্ষেপে গিয়েছিলাম, কারণ এটা আমার গায়ে লেগেছে, কারণ আমার মাথা থেকে রক্ত হয়েছে, আমার সেলাই তো কখনো শুকায় নাই, সে মাফ করে দেওয়ার কে? এটা নিয়ে আমি খুব উত্তেজিত ছিলাম তখন। তো আমার কোনো দলের প্রতি পাতলা পীড়িত নাই। আমার কথা হচ্ছে জামাতের নীতি আদর্শ, এবং জামাতের সত্যিকার যদি দলের ভিতরে গণতন্ত্র থাকে সেটা জামাতে আছে। গোপন ভোটাভুটি হয়, তার চেহারা দেখা পদ দেওয়া হয় না জামাতে। তাদের যোগ্যতা প্রমাণ করে গোপন ভোটাভুটির মাধ্যমে তাদের নেতৃত্ব সিলেক্ট হয়। তো জামাতের একটা আদর্শ আছে, আইডিওলজি আছে, এবং এটা সবাই মেনটেন করে, এবং তারা কথা দিলে কথা রাখে। এটা দেখেছি, তারা চিট করে না, পারলে বলবে এটা মনে হয় আমাদের দ্বারা সম্ভব হবে না, বলে দেয়। হ্যাঁ, তো তাদের প্রতি মানুষের আস্থা তো একদিনে জন্মায় নাই, গত 16 বছরে দেখেছে। এবং বিশেষ করে এই 18 মাসে তাদেরকে দেখা গেছে তারা কিভাবে মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘর বাড়িতে পৌঁছে গেছে দুঃসময়ে, মানুষের কর্নেল ফেরদৌস, আপনাকে একটা প্রশ্ন করি। জামাতের সম্পর্কে অনেকে বলে যে তারা হাসিনার সময় তারা ছাত্রলীগের ভিতরে ঢুকেছে, ছাত্রলীগ যুবলীগের ভিতরে ঢুকে আন্দোলন করেছে, নিজেদেরকে লুকাইছে, তারা বেঈমান, তারা হারামজাদা, তারা গুপ্ত, এ ধরনের কথাবার্তা তারেক রহমান এইগুলা অশিক্ষিতরা বলবে, যেই রহমানই বলুক এটা অশিক্ষিত। আমি আমার এনিমির ভিতরে ঢুকে যাব, এটা ট্যাকটিক্স, এটা কৌশল। আমি হলেও তাই করতাম। তো এটা শুধু জামাত বলে না, আমার মানে প্রতিপক্ষের বা আমার বিরোধী যারা আছে ওখানে তো আমার ইনফরমেশন লাগবে। 2 নাম্বার হচ্ছে ইউনিভার্সিটি তো পড়তে হবে, গ্রামের ছেলেটা আসছে, তার বাবা গরু বিক্রি কইরা ফি দিছে। আচ্ছা, আমি রংপুরে একটা ডিম বেচে সন্ধ্যার সময়, ওখানে আমি ডিম খাইতাম মোড়ে বসে, আমি ছিলাম যখন রংপুরে চাকরি করতাম। তো ওই ডিমওয়ালি আর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বুড়া মানুষ, ডিম বিক্রি করে তার মেয়েটা ঢাকা ভার্সিটির দর্শনের চান্স পাইল। তা আমি বললাম যে ইনশাল্লাহ চিন্তা করবেন না, আল্লাহ ব্যবস্থা করে দিবে, আল্লাহ আপনাকে। তো এই যে গ্রামের ছেলেমেয়েগুলো ইউনিভার্সিটিতে সে পড়ছে, ওরা তো আত্মরক্ষার্থে, ওদের আসলে তো দল করে নাই, দলে নাম লিখাইছে আত্মরক্ষার্থে। তো তাদের আত্মরক্ষার্থে সেখানে বাঁচার জন্য তারা আওয়ামী লীগের কর্মী হিসেবে, নাহলে হলে থাকতে দেয় না, সিট দেয় না,
হলের মেয়েদেরকে টেনে নিয়ে অত্যাচার নির্যাতন করে। আপনি কি বলতে এটা- চাচ্ছেন, আপনি কি বলতে চাচ্ছেন এটা কোনো অবৈধ পাপ না। সেনাবাহিনীতে এসপিওনাজ লতে বিভিন্ন জায়গায় প্রোটোকল এইটা যে শত্রু পক্ষের ভিতরে ঢুকে যাও যুদ্ধে জয় হওয়ার জন্য। তাহলে জি। জামাত যেটা করেছে আপনি মনে করেন না এটা অনৈতিক কিছু? তারা ট্যাকটিক এটা হিসাবে অনৈতিক তারা না। এটা ট্যাকটিক্স হিসেবে তারা করেছে। এটা যে কেউ করতো, যে কেউ আচ্ছা, এটা করতো। আমাকে একটা হ্যাঁ। কথা বলেন, তারেক এটা অবৈধ রহমান না। বলে, তারেক রহমান এই গুপ্ত বলে। আমি যদি বলি বিএনপিও গুপ্ত, এই জন্য গুপ্ত তারা দিনে বিএনপি করতো, আর রাতে গণভবনে গিয়ে আব্দুল্লাহ ওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, গোরফদক আব্বাস, অ্যাডভোকেট ফজলু, সামাও বায়ের, ওইখানে সালাউদ্দিন ওইখানে বসে বসে আড্ডা মারতো। তাহলে তো আওয়ামী লীগের লগে তো গুপ্তগিরি বিএনপির সিনিয়র নেতারাও করছে, করে নাই? আড্ডার পরে আরেকটা আছে তো, খালি হাতে ফেরত আসতো না তো। ওই খাজা বিরাট বাবার envelope দরবারে কে ফিলে না খালি হাতে ইনভেলপটা খাম বা ব্যাগ নিয়ে আসতো। এটা তো জানা কথা। এটা কি জানেন না তারেক রহমান সাহেব? এটা জানেন না কেন? আমার কথা হচ্ছে উনি তো একটা দলের না, প্রধান। তারেক রহমান এটা এই জানতে জন্য হবে জানে না? না। তারেক রহমান এই জন্য জানে না কারণ ওই যে ভাগ হাসিনার কাছ থেকে আসতো, তার বিশাল একটা ভাগ লন্ডনে চলে যাইতো। সে জি, লন্ডনে জি, রাজকীয় জি, জীবন জি, যাপন কি দিয়া করছে, কোন ব্যাখ্যা দিছে? ওকে, জি, ফেরদৌস জি। আজিজ, আমি আপনার কাছে ব্যাক করি। অ্যাডভোকেট মামুন, আপনাকে যদি এই কর্নেল আজিজের কথাটাকে আমি ডিফারেন্ট ওয়েতে জিজ্ঞাসা করি, শত্রুপক্ষের ভিতরে ঢোকা এটা নতুন কোনো ট্যাকটিক্স না। মানে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে অ্যাজ অফ টুডে শত্রুপক্ষের ভিতরে ঢুকে যাওয়া ছিল সৈনিকদের জন্য, রাজনীতিবিদদের জন্য, ইন্টেলেকচুয়ালদের জন্য, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য ছিল। আপনাকে আমি একটা কথা বলি, কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসের একজন সাংবাদিককে সাসপেন্ড করা হয়েছে। কেন সাসপেন্ড করা হয়েছে? বলছে হি হ্যাজ ওটারে কি বলে, প্লেজারাইজ না, শব্দটা কি, ওই যে কপি করে একজনের কাছ থেকে কপি করা, আরেকজনের, প্লাগারিজম। হ্যাঁ, প্লেজারাইজ করছে। আচ্ছা, এখন ওই লোক আত্মপক্ষ সমর্থন দিয়ে বলছে যে আগের লেখক বিষয়টাকে এতদূর পর্যন্ত তার রিসার্চ দিয়া শেষ করছে, আমি ওইখান থেকে পিক আপ করছি। সে যেখানে শেষ করছে আমি ওইখান থেকে পিক আপ করছি। ওইখান থেকে যদি আমি পিক আপ করি আমার পিছনের হিস্ট্রি টানতে হবে। therefore it was not plagiarism. I did not plagiarize anything. এখন তারেক রহমান বলে জামাত শিবির বিএনপির আওয়ামী লীগের মধ্যে তারা গুপ্ত থাইকা ষড়যন্ত্র করছে, আর কর্নেল আজিজ বলতেছে ইট ওয়াজ দেয়ার ট্যাকটিক্স। আপনি এটাকে কিভাবে দেখেন অ্যাডভোকেট মামুন? এটা দুইভাবেই বলা যায়, ট্যাকটিক্স একটা লিমিট আছে। আমি যদি কৌশলগতভাবে যদি ধরেন যেসব আন্ডারগ্রাউন্ড সংগঠন ছিল কমিউনিস্ট শিক্ষার্থীদের, তাদের যে অনেক আমাদের সংগঠন, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমরা জানতাম তারা কাজ করতো, আমি আশ্রয় দিয়েছি, ওইটা হলো এক জিনিস। কিন্তু আশ্রয় থেকে যারা নাকি অন্যায় করছে সেটা আরেক জিনিস, আমি সেটা বলবো। কাজেই বিএনপির যে নেতাগুলো, না মামুন ভাই, একটু একটা করে চাই। আপনি বলছেন তাদের ভিতরে থাইকা যদি অন্যায় করছে, এখন ধরেন আমি বাক পায় জয়েন করলাম, আপনার বাক পায়, আপনার বিশ্বস্ততা পাওয়ার জন্য, তথ্য পাওয়ার জন্য আপনি আমারে যা কইবেন আমি এটা ফলো করব, কারণ আমি আপনার কাছ থেকে তথ্যগুলা চাইতেছি। এখন ওই অন্যায়গুলা না করলে তা মানে ওই তথ্যগুলো আমার পাওয়ার উপায় নাই, তো আমি কি করব? না, আমি সেটাই বলতে চেষ্টা করছি, ওটা একটা লিমিট থাকা দরকার। আমি না, বলছি লিমিটেশন আমি যে আবার লিমিট মিনস হলো, লিমিটেশনটা কি, লিমিটেশনটা কি? না সেটাই আমি বলছি। হ্যাঁ, লিমিটেশন মনে করেন যে আপনি দেখেন ভিয়েতনামে লাইমাই ওয়ারে যখন একটা কর্নেলের বিচার হয়েছিল যে শত্রু পক্ষে থেকেও কিংবা শত্রুর বিরুদ্ধে এরকম কোনো অপরাধ করা যাবে না, মানবতার বিরোধী। আমি সেটা কথা বলছি। অনেকে যদি কৌশলগত অবস্থান করে অন্যায় যাতে না করে, বড় ধরনের অন্যায় যাতে না করে। ভাই আমি আপনার কাছে আসতেছি, ভিয়েতনামে আপনি যে জি। বিচারটার কথা বলতেছেন এসপিওনাজ বিচার, সেক্ষেত্রে একটা জিনিস আসছে, কথাটা ছিল যে সে ইউএস আর্মি এবং মেরিনের ভিতরে ইনফিলট্রেট করছে, কইরা আর্মি আর আমেরিকান জেনারেলদের সঠিক তথ্য ওখানে উপস্থাপন করছে। এখন থেকে 11 বছর আগে তাকে জাতীয় বীর আখ্যা দিচ্ছে ভিয়েতনামে। জি,
আপনি একটা উদাহরণকে তো ভাই ভুলভাবে ব্যবহার করলেন। ওই লোককে জাতীয় বীর আখ্যা দিচ্ছে ভিয়েতনামে। জি, না না ওটা যে নাকি গণহত্যা করছিল তার বিচার হয়েছিল গণহত্যা। ভাই ভাই যেই গণহত্যা করছে ওই গণহত্যাকারীকে তারা জাতীয় বীর বানাইছে এখন। আচ্ছা যাই হোক এটা তাদের ব্যাপার, কিন্তু আমার বক্তব্য ভাই 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 আমাদের বক্তব্য হলো ভাই মামুন ভাই, আমাদের যাই হোকের কথাবার্তা এখন আর নাই, যাই হোকটা ইম্পর্টেন্ট। যাই হোক না, সেটাই আমি বলছি। এখন বিএনপি নেতারা যেটা আপনি বললেন যে রাতের বেলা তারা গণভবনে যে হাসিনা আওয়ামী লীগ করতো আর দিনের বেলা বিএনপি করতো, এখন বিএনপির সাধারণ কর্মীরা জনগণকে তাদেরকে ক্ষমা করবে? আপনি কথা ক্ষমা করবে না, আমি সেই অর্থে বলছি। কিন্তু সাধারণ কর্মীরা যদি করে সেটা মানুষ ইগনোর করবে। ৭১ মুক্তিযুদ্ধ তাই হয়েছে, অনেকে কেন নাই কিন্তু শান্তি বাহিনীর নাম লেখাইছে, নিজের জীবন বাঁচাইছে, অনেক মুক্তি বাহিনীকে বাঁচাইছে। আমি সেই স্টেটসে বললাম। না এখন তাইলে না আজিজ ভাই এক সেকেন্ড, তাইলে জামাতকে যে জামাত তারেক রহমান এখন ঢালাও ভাবে যেখানে যায় ওইখানে কথায় কথায় গুপ্ত, এর চেয়ে দ্বিচারিতা আর ভণ্ডামি কি আর দ্বিতীয় কিছু আছে কিনা? না না না, একেবারে দ্বিচারিতা, 100% একমত। শোনেন একটা কথা আছে, আমরা উর্দুতে বলতাম যে মানে এক পেশোয়ারি আরেক পেশোয়ারি চিনতে ভুল করে, এক পাঠান এক পড়তে চিনতে ভুল করে না। সে তো এই ক্যারেক্টারই লোক, এই জন্য সে অন্যদেরকেও বলতে খুব ইজি হয়। তবে আজকে সেটা আমি যে কথাটা বললাম যে আমি আবার একটু সরিও বলতেছি, আমার মুখ দিয়ে বের হয়ে গেল, কিন্তু তাকে আমি ধিক্কার জানাচ্ছি। সে কি করে বলে এটাকে বারবার আপনি তুলবেন, মানুষ কিন্তু ভুলে যাবে। পিপলস মেমোরি ইজ ভেরি শর্ট। সে পুতুল এবং জয়কে আনতে চায়, এটা জনগণের সামনে, এটা বিরাট বড় অপরাধ। তাকে জনগণের সামনে ক্ষমা চাইতে হবে নির্বাচন আগেই। ওকে কর্নেল আজিজ, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম এরা যে জামাত শিবির সেজে ছিল, আমি তো কয়েকটা কারণ। একটা হচ্ছে তারা সার্ভাইভালের জন্য, তাদের নিজের ইউনিভার্সিটিতে টিকে থাকার জন্য, হলে যাতে পড়াশোনা করতে পারে, অত্যাচারটা না হয়, মারপিটটা না হয়, এই সার্ভাইভালের জন্য করেছে। কিন্তু রাষ্ট্রের কোনো ক্ষতি করে নাই, সরকারের কোনো ক্ষতি করে নাই। ওদের সাথে সার্ভাইভালের জন্য গেছে, মিছিলে গেছে, বলেছে আমি আওয়ামী লীগ করি। আচ্ছা, কিন্তু কোনো রেপ করে নাই। যদি কোনো ক্রিমিনাল অ্যাক্ট হতো, এটা যে বিচার করবেন, যদি ওই দলে থেকে দলের লোকদের সাথে মিশে যদি রেপ করতো, তাহলে বলতেন গুপ্ত থেকে তুমি রেপ করেছো। ধর্ষণ করে নাই, কোনো ব্যাংক লুট করে নাই, রাষ্ট্র বিরুদ্ধে কোথাও লড়ে নাই, বরঞ্চ তারা চুপে চাপে ছিল, তাদের সাথে মিছিলে মিটিংয়ে ছিল ফর দেয়ার সার্ভাইভাল। এখানে অপরাধটা কোথায়? তারা কি ক্রিমিনাল অ্যাক্ট করেছে? করে নাই। এটা হচ্ছে ভারতের শেখানো ওই পারের শব্দ, গুপ্ত গুপ্ত। ওই প্রেসক্রিপশন অনুযায়ী বলছেন, সোজা কথা, ওই প্রেসক্রিপশন অনুযায়ী, ন্যারেটিভ অনুযায়ী বলে যাচ্ছে এদেরকে গুপ্ত, বিকজ ইউ ওয়ান্ট টু ব্র্যান্ড দেম, ব্র্যান্ডিং করতে চায়। হ্যাঁ, আমার ইয়েকে, প্রতিপক্ষকে ঘায়ল করতে চায়, ব্র্যান্ডিং করতে চায়। এই গুপ্ত কথাটা যদি আজকে আওয়ামী লীগ বলতো তাহলে তাও মানায়, কিন্তু এটা বিএনপি কিভাবে বলে? আমি ঠান্ডা মাথায় বিএনপির ন্যারেটিভটা, একটা কথা আছে মামুন ভাই, ওই পারের ন্যারেটিভ। ওকে, মামুন ভাই একটা কথা বলছে, মাঝে মাঝে একটা উর্দুতে একটা কথা বলে, চোর কোতোয়াল কো কি জানি বলেন না একটা, মামুন ভাই কি একটা? না, আমি বলছি উল্টা চোর কোতোয়াল কো ডাটে। ওকে, আমি এই কথাটা বলছি কেন জানেন? একটা সুইয়ের পাছায় একটা ছিদ্র, এখন আর একটা হচ্ছে সালোইন, ওই না হাজার হাজার ছিদ্র। সালোইন সুইরে কইতেছে তোর পাছায় ছিদ্র কেন? ওকে, কথাটা হচ্ছে বিএনপির বড় বড় নেতারা গণভবনে যাইয়া গুপ্ত হইয়া আর মাকে হাজতে রাখছে, হাজতে বিষ খাওয়াইয়া মারছে, তারা গুপ্ত না। এখন দলের বিরুদ্ধে কাজ করছে যারা জনগণের পক্ষে হাসিনাকে তাড়ানোর জন্য কাজ করছে, তারা তাদের কাছে এখন গুপ্ত হয়ে যায়। আমি যদি বলি তারেক গান্ডু ওই গুপ্তদের জন্য তুই বাংলাদেশে আসার সুযোগ হয়েছে, ওই গুপ্তদের জন্য তোর মা হাজত থেকে বাইরে বাসায় গেছে, ওই গুপ্তদের জন্য হাসিনা পালাইছে। আমার এই কথাটা কি মিথ্যা কথা হবে আজিজ ভাই? মিথ্যা তো হবেই না, এটা ক্লিয়ার বেইমানি, অকৃতজ্ঞতা। এবং তার মা যে 12 লাখ লোকের জানাজাটা পাইলো, এইটা তো পাইতো না। তার এরশাদের মতো বগুড়ায় পাঠায় দিত তার মার কবরস্থান, অথবা নোয়াখালীতে পাঠায় দিত। কতটা অকৃতজ্ঞ হইলে আপনি মনে করেন না তাইলে আওয়ামী লীগ এখন ক্ষমতা থাকলে তারে খালেদা জিয়ার জানাজা করতে দিত না? তো এরশাদকে কত, আমি তখন রংপুরে এরশাদের
ডেড বডি এখানে রাখবে, ঢাকায় আনবে নাকি ওখানে? ওখানকার যে মেয়র ছিল ঝন্টু না কি নাম বলে গেলাম, ঝন্টু না মুস্তাফিজ, না ঝন্টু মারা গেছে, মুস্তাফিজ। এই মুস্তাফিজ মানে নায়ক সেজে ই করছে। এটা ছিল সব হাসিনার টেকনিক। একটা রাষ্ট্রপতি তো ঢাকায় কবর পায়, সে সেনাপ্রধান হিসেবে ঢাকা আর্মির সে কবর পায়, আনতেই দিল না। রওশনের সাথে একটা লোভী চরিত্র, হ্যাঁ। তো রওশনের সাথে আর ইয়ের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, এগুলো অনেক ইন্টারনাল পলিটিক্স তাদের, তো দেয়নি। তো আপনি কি মনে করেন? আমি বিশ্বাস করি তাকে ঢাকায় কবর দিতে দিত না, হাসিনা তাকে ঢাকায় কবর দিতে দিত না, এত 12 লাখ লোক জমা হওয়ার এই ইয়ে দিত না সে। আমি 100% নিশ্চিত হাসিনা তাকে ঢাকায় কবর দিতে দিত না। তার মাকে যে এই সম্মানটা আমরা দিলাম, পুরা জাতি দিল, তাই সে কত বড় অকৃতজ্ঞ যে মায়ের নীতি এত সুযোগ ধারণ করছে না। আজকে সরি, আমাকে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে বলতে হচ্ছে একটা দলের প্রধানের বিরুদ্ধে। But I am like that. I am like that. I don't care. কেউ লাইক করুক আর না লাইক করুক, I am straight forward. না, I am straight forward. ওকে জি, মামুন ভাই, আপনি কি কর্নেল আজিজের কথাটাকে রিবার্ট করবেন নাকি তার সাথে আপনি একমত যে এই গুপ্তরা যদি সফল না হইতো, বেগম জিয়ার ডেড বডি সংসদ ভবনে না হয় ফেনীতে নতুবা বগুড়ার কোন গ্রামে মাটি দেওয়া হইতো এবং জানা যায় 10 জন মানুষও হইতো না? আপনি কি এটার সাথে একমত? না, এটা তো মানে যেসব আপনারা বললেন যে যাদেরকে বলতেছে গুপ্ত, ইন্ডিকেট করতেছে, মানে যে অংশটা ছাত্ররা হলে থাকার জন্য করছে, এইগুলো ছাড়া বৈষম্য ছাত্র আন্দোলনের দলমত নির্বিশেষে সবাই আসছিল দলীয় ভাবে। কিন্তু এটা তো সত্য কথা যে তারেক জিয়া আর খালেদা জিয়া দুইটা এক না। খালেদা জিয়াকে জামাতের বলেন, শিবির বলেন, এনসিপি বলেন, দলমত আমরা সবাই কমার বেশি তাকে আমরা দেশের নেত্রী হিসেবে সম্মান দিয়েছি। তার ভুল ত্রুটি থাকতেই পারে, রাজনৈতিক দলে থাকতে পারে, কিন্তু বড় দাগে উনি যে এই সাফারিং এর মধ্যে গিয়েছেন, উনি যে ভারতের সাথে আপোষ করে নাই, হয়তো কিছু আপোষ করেননি হয়েছিল, কিন্তু মোটা দাগে উনি যে আপোষহীন ছিলেন, এবং সেই কারণে সেইটার কৃতিত্ব তারেক জিয়ার ধারে কাছেও নাই। এবং তারেক জিয়া তার মার হত্যার বিচারও করবে না। আপনি কয়েকবার বলছেন, আমিও বলছি, এটা তার মাকে স্লোভে হত্যা করছে, তার বাবার হত্যার বিচার চায় নাই। ইভেন কি খালেদা জিয়াও যে কোনো চাপে সেও তার স্বামীত্ব বিচার চায়নি। আজকে সেই কথা আমি বলছি না, আমি বলছি যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, আগামী 7 দিন পরে আমি তো বলছি অশনি সংকেত, নির্বাচন হবে কি হবে না সেটা পরের কথা, যদি হয়ও একটা গন্ডগোল লাগাই দিবে। সেইখানে আমাদের মূল জায়গায় যদি বলি, তারেক জিয়ার যে অবস্থান, সেটা তো সে নিজেকে দলের যে যুবরাজের মতো ভূমিকা পালন করতে। আমি সবসময় বলতাম এই যুবকদের রাজনীতি আমরা করবো না, সে কোনো দল রিপ্রেজেন্ট করে না, সে স্ট্রেট রক রিপ্রেজেন্ট করে, স্ট্রেট রক রিপ্রেজেন্ট করে। আমি মুক্তি, আই উইল নট এক্সপেক্ট হিম এজ এ পার্টি চিফ। কাজেই বিএনপির তৃতীয় স্তরের লক্ষ লক্ষ কর্মীরা আমি চিনি, ছাত্র দলের অনেক, তারা কান্দাকাটি করছে যে তারা ঘরে থাকতে পারে না, ঢাকায় রিক্সা চালাইছে। হ্যাঁ, তাদের একটাই বিশ্বাস যে বিএনপি ভারত বিরোধী একটি শক্তি, কিন্তু তারা জানে না উপরে নেতাগুলো মুখে ভারত বিরোধী, দিনের বেলা বিএনপি করে, রাত্রে বেলা তারা হাসিনার সাথে ষড়যন্ত্র করে, দিল্লির কথা চলে। এইবার তারা কর্মীরা বুঝে গেছে আমার মনে হয়, এবং তারা অবশ্যই রিভল্ট করবে। এবং একইভাবে আমরা বলতেছি, আমরা শুধু 16 বছর বিচার চাই না, আমরা 71 থেকে সবাই, হ্যাঁ, এই যে ফাঁসির নামে যেসব নাকি বিচার বিভাগীয় হত্যা, আমি বলতাম বিচার বিভাগীয় হত্যাকাণ্ড করছে, হ্যাঁ, যেসব জুডিশিয়ারি কিলিং, এবং এইগুলোকে আমি জামাতের রাজনীতির সাথে একমত না, কিন্তু এই বিচারের নামে প্রতিহিংসা পরায়ণ যাদেরকে হত্যা করছে এবং ছাত্র শিবিরকে বিনা বিচারে যেভাবে জেনোসাইড, আমি এরও বিচার চাই। কাজে এখানে ব্যাপারটা হলো যে আজকে ঢালাও ভাবে যে মানে তারেক জিয়া গুপ্ত বলেন যাই বলেন, যেভাবে তারা জামাতকে কিবা করতেছে, তাহলে তো জামাতের সাথে তাদের অ্যালায়েন্সও ছিল, এটা তো সত্য কথা, তাই না? কিন্তু ঢালাও ভাবে সবাইকে, যেমন আমি রাজাকার বইলা ফাঁসি চাই, ওদেরকে গুপ্ত, সেটা যেমন আমি করব না, তেমনি যেটা নাকি আমাদের ফেরদৌস ভাই বললেন যে যদি তারা শেল্টার নামে করে যদি গুম করে, খুন করে, হ্যাঁ, সেটা আলাদা জিনিস, আমিও তার সাথে একমত। তবে এটা সত্য কথা যে তারেক জিয়াকে আজকে মানে জনগণের কাছে বলতে হবে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, যে আনন্দবাজার পত্রিকা 10 দফা যে ভারতের কাছে আপনি করছেন, সেই ব্যাপারে বিএনপির প্রত্যেকটা ভোটার কিংবা কর্মী, আমি তো ভোটের বর্জন করার কথা বলেছি, সেটা আরেকটা আলোচনা, কিন্তু প্রশ্ন রয়েছে যে আজকে এই কথার উত্তর কেন দিচ্ছেন না, কেন সাংবাদিকরা তারেক জিয়াকে জিজ্ঞাসা করতেছে না যে আপনি আনন্দবাজার পত্রিকায় আমরা শুনলাম আপনার এই বিষয়ে বক্তব্যটা কি, একটা সাংবাদিক প্রশ্ন করতেছে না, এর মানেটা কি? আপনি বলতেছেন, আমি বলতেছি, তাহলে
মামুন ভাই, একটু এককভাবে যদি আমি আপনারা এমনি জিজ্ঞাসা করি, তারেক জিয়া শিক্ষা নিয়ে আমি অবজ্ঞা করতেছি না, তারেক জিয়া ব্যক্তি তারেক রহমানকে আমি ডেমোনাইজ করতেছি না, কিন্তু তার অতীত চরিত্র এবং বর্তমান নেতৃত্ব দেখলে আপনার কি মনে হয় এ গাই who just represent himself as the child of Zia Rahman and Begum Khaleda Zia? Other than that, he doesn't have any quality whatsoever and he doesn't have any substance. আমি যদি কথাটাকে এইভাবে বলি, তার মধ্যে কোনো সাবস্টেন্স নাই, কোনো উপসংহার নাই, কোনো লাইন নাই, কোনো ভাব সম্প্রসারণ নাই। আমি যদি কথাটাকে এভাবে বলি, খুব কি খারাপ বলা হবে নাকি আমার অন্যায় করা হবে? না, আপনি সঠিক বলছেন। আমি একটা হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, এক সেন্টেন্স দুই সেন্টেন্স বলে ফেলি। আমি বিএনপির যারা প্যারিসে আছে এবং দেশে আছে, যারা নাকি বাজারি সাইজের কাজ করছে কি এবং উচ্চ পর্যায়ে করছে, তাদের সামনাসামনি কথা হয়, তারা প্রত্যেকে আমার সাথে একমত পোষণ করছে যে এই তারেক জিয়ার কাছে আমরা এটা আশা করি না এবং তারা হতাশ এবং তারা পরিবর্তন তো চায় না। ওকে ভাই, এবার একজন বিএনপির হাসিন ভাই থাকলে ভালো লাগতো, কিন্তু হাসিন ভাই একটা লোকের কথা বলছিল, এই 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 গর্ধব লোকটার কথা শুনেন তারেক রহমান সম্পর্কে। আর তো দাদা 14 গোষ্ঠীও এই লেখাপড়া করে নাই পৃথিবীর, যেটা তারেক রহমান যে লেখাপড়া করে আসতেন। জিয়া রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়ার সন্তান বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের লন্ডনে উনি যে এখানে লেখাপড়া করেছেন বিগত 6টি বছর একাধারে, সেখানে ইউরোপের সমস্ত যারা আগামী দিনের নেতা হয়, কাউন্সিলিং করার নেতা হন, উনি সেই ইউনিভার্সিটিতে 6 বছর একাধারে লেখাপড়া করেছেন। বিশ্বের যেগুলো রাষ্ট্র পরিচালনা করার জন্য উনি যোগ্যতা অর্জন করে বাংলাদেশে এসেছেন। অতএব একটি আধুনিক মনস্কামনায় যোগ্যতা সম্পন্ন নেতা, তারা বলে, কেউ বলে ঠাট্টা করে এনি ইন্টারমিডিয়েট পাস, আর তো দাদা 14 গোষ্ঠীও এই লেখাপড়া করে নাই পৃথিবীর, যেটা তারেক রহমান যে লেখাপড়া করে আসতেন। আচ্ছা, এখন কর্নেল ফেরদৌস আদেশ, লন্ডনে বিখ্যাত স্কুল দুইটা, একটা বলে অক্সফোর্ড আর একটা বলে ক্যামব্রিজ। তারেক রহমান অক্সফোর্ডেও যায় নাই, উনি ক্যামব্রিজেও যায় নাই, এবং লোকাল কমিউনিটি কলেজ যেগুলো ওগুলোতেও যায় নাই। কিন্তু তারেক রহমান কোন কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, এটার নামও বলে নাই। কিন্তু একটা কথা আছে, লন্ডনে বেশ কিছু স্কুল গত কিছুদিন আগে বন্ধ কইরা দিছে, যারা 489 পাউন্ডে ডক্টরেট ডিগ্রি দেয়, MA ডিগ্রি দেয়, যে কোনো ডিগ্রি দেয়, এবং এই ডিগ্রিগুলো বেশি বিক্রি হয় মিডল ইস্টে, পাকিস্তানে, ইন্ডিয়ায়। কারণ আপনারা দুইজনে কি জানেন যে পৃথিবীর ভুয়া ডাক্তার পৃথিবীর কোন দেশে বেশি? আপনারা দুইজনে কি 45% ভুয়া আছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া, ডাক্তার টোটালের মিনিমাম 45% হচ্ছে ভুয়া ইন্ডিয়াতে। এটা ইন্ডিয়ানই একটা ইউটিউবে ভিডিওতে বলেছে, একটা ইন্ডিয়ান লোকে বলেছে, আজ থেকে বছর 1-2 আগে আমি দেখেছি। ওকে, এখন ওই লন্ডন থেকে ওই ভুয়া ডিগ্রি গুলা এই ভারতের লোকজনরা নেয়, মিডল ইস্টের আমাদের রাজা বাদশাহ ভাই বোনেরা নেয়, আর ইদানিং আওয়ামী লীগ এবং বিএনপির লোকজনরা যারে দেখবেন সবাই দেখবেন পিএইচডি। এখন তারেক রহমানও এই শিক্ষিত। সো কর্নেল ফেরদৌস আজিজ, আপনি যদি এই ভুলু না তো, এই শাহুয়ার প্রতি হয়েছে কাপুরুষের বাচ্চা, কাপুরুষ কাণ্ড, ওর এই বক্তব্যটার উপরে কি আপনি কোনো মন্তব্য করতে চান? এটা টোটাল 100% মিথ্যা কথা বলেছে। সে যা বলেছে পুরাটাই তেল, তৈল মটন এবং 100% মিথ্যা কথা বলেছে। সে আবার মানে মালপানি কামানোর ধান্দা, গদি ধান্দা, ভালো মানে পদ বাগানোর ধান্দা, এবং আবার টোটাল কন্ট্রোল নেওয়ার জন্য, যেটা সে 111-এর সময় করেছিল। তো এটা মানে আমি কোনো ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলতে চাই না, এটা আমার একটা বদ অভ্যাস আছে, অনেক সময় খেপে গেলে বলে ফেলি ওই ডিস্ট্রিক্টের ক্যারিকালচার কি আছে। তো এটা টোটাল বাটপার টাউট, এগুলা বিশ্ব বাটপার না, এই বিশ্ব বাটপার অখাদ্য, মানে যাদের কোনো শিক্ষা দীক্ষা নাই। ওই বেটা যে বক্তৃতা দিচ্ছিল ওর শিক্ষা দীক্ষাও তো নাই, ও হয়তো সার্টিফিকেট জোগাড় করছে, তুলারাম কলেজ টলেজ কোথাও থেকে একটা জোগাড় করছে আর ভাই। তোলারাম থেকে না, ওর মতো লোক তোলারাম বানান করতে দিলে ও ঠিক মতো করতে পারবে না। যাই হোক ভাই, এদের সম্বন্ধে মন্তব্য করতে যাও নিজেকে আসলে ছোট করা। ওকে, অ্যাডভোকেট মামুন, আপনি তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে
বিএনপির স্বনামধন্য বড় নেতা বরকতুল্লাহ ভুলু, উনি বলেছেন 6 বছর নাকি নেতৃত্বের উপরে ক্লাস করেছে। আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করবেন? না, এটা তো মানে আমার তো নিজেই লজ্জা লাগছে যে এখন আমাদের তো লেখাপড়ার ডিগ্রি গুলো বোধহয় এগুলো সব প্রত্যাখ্যান করি। এত শিক্ষিত হইলে আমাদের ওকালতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে অনার্স করছি, মাস্টার ডিগ্রি করছি, এখানে বিভিন্ন ইউনিভার্সিটি পড়াশোনা করছি, আমার মনে আমরাই নিজে লজ্জা পাবো। এত বড় মিথ্যা কথা, এত বড় বানাওয়াট কথা। এই তারেক জিয়া যদি একটু মাথায় ঘিলু থাকে তাকে আরো ছোট করলো, নাহলে তো আমরা এই কথা বলতাম না। এখানে সাইলেন্ট থাকা উচিত ছিল। তারেক জিয়ার আরো ডুবাইলো। ওকে, কর্নেল ফেরদৌস আজিজ, আমি আপনার সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করি। আওয়ামী লীগের একজন নেতা ছিল, নিউ ইয়র্কে রিক্সা চালাইতো, এর নাম হচ্ছে আব্দুস সোবাহান গোলাপ। হঠাৎ কইরা দেখা গেল তার নামের আগে ডক্টরেট। আমি একটু অবাক হইলাম। আমি কিন্তু একটা বাস্তব কথা আপনারা বলতেছি। সনটা ছিল 1992। একদিন বাইরে খুব স্নো, আমি সানি সাইডে থাকতাম, নিউ ইয়র্কের সানি সাইড থেকে। আমি তখন কাজ করি কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ডে, আমি প্রপার্টি ম্যানেজার ওখানকার। তা আমি ট্যাক্সি ডাকছি, তখন একটা লোক আসছে, আইসা আমারে দেখা কয়, ইউ বাঙালি? আমি বলছি নো, মি নো বাঙালি, আই এম বাংলাদেশি। হাসি দিয়া হাতটা বাড়াই দিয়া বলছে, ভাই আসসালামু আলাইকুম, আমার নাম গোলাপ। আমি কইছি আপনার চেহারা তো বিদগুটা, আপনারা এত সুন্দর নামটা পাইলেন কই? উনি হাসি দিয়া কয় কি, আমার পুরা নাম আব্দুস সোবাহান গোলাপ। ভাই ভালো আছেন? 92 সালের কথা। আমারে সানি সাইড থেকে সে পিক আপ করলো। এমনি কথাবার্তা বইলে আমার এমনি মনে হয়েছে লোকটা মেট্রিক পাসটা হইতে পারে, এন্ড দ্যাটস ফাইন, দেয়ার ইজ নাথিং রং। উনি আমারে ব্যাংক অফ আমেরিকা প্লাজা 335 মেডিসন অ্যাভিনিউর সামনে নামায় দিলেন। ওই সময় আমেরিকায় মিনিমাম ওয়েজেস অর্থাৎ প্রতি ঘন্টার বেতন ছিল $3.25। আপনি কি জানেন ওই সময় ট্যাক্সি চালক যারা, তাদেরকে টিপস দিত কত জানেন? একটা নিকেল, অর্থাৎ 5 পয়সা অথবা 10 পয়সা। কিন্তু আমি কি করলাম, বাংলাদেশি একটা লোক এই বরফের মধ্যে গাড়ি চালায়, আপনি কি জানেন আমি 2টা টাকা বাইর করে তার হাতে দিলাম। উনি কয়, ভাই এ তো আপনি অনেক টাকা দিলেন, এই গোলাপ। আচ্ছা, এরপরে এই আব্দুস সোবাহান গোলাপ আমেরিকায় থাইকা কি করছে জানেন? টেলিফোন কার্ড ফ্রড করত, তারপরে গাড়ির ধাক্কা ব্যবসা করত। এখন এই কথাগুলো কেন ডাকলাম জানেন? এখন বিএনপিরও একজন নেতা আছে সানপুরের, সে তার একটু কথা শুনে আমি এমপি ঘোষিত হই, 12 তারিখ রাত 12টা 1 মিনিটে আর মাদক থাকবে না। এর নাম হচ্ছে এহসানুল হক মিলন। আমি সোবাহান গোলাপের কথা ইচ্ছা কইরা কইছি, আমার মেইন এর কথাটা কইতেছিলাম। এর কথা বলি, আমি নিউ ইয়র্কে আমি দেখতাম এই টোকায় বিএনপির কিছু লোকজনরা মিল্লা এমন কোন দিন নাই জ্যাকসন হাইটসে এরে লড়াই, ওরে ধরায়, এরে পুলিশ মানে এরে পুলিশ ডেকে এগুলো করতো। আর কি করতো কয়, আমি ছাত্র দলের অনেক বড় নেতা, আমি তোমাদেরকে কমিটি দেব। প্রতিটা পদ বিক্রি করতো $1,000-2,000। কে কারে পদ দিবে, এই মিলন। এখন আমার এখানে আরেকটা টোকাই আছিল, বরিশাল্লা টোকাই, আমার মতোই, ওর থাকার জায়গা নাই। ওর নাম হচ্ছে জাহিদ এফ সর্দার সাদি, অনেক বড় নেতা, তারেক রহমানের একেবারে লটকালটকি। কয় ভাই আমার থাকার জায়গা নাই। আমি বলছি থাক, আমার কোন একটা বাড়িতে যায় থাক। তো থাকছে। তখন হঠাৎ একদিন আমার একটা টেক্সট দেখায়, কয় ভাই এই ইংরেজিটা একটু আমারে কন্ত। তো আমি বললাম কি ইংরেজি? তো একটা টেক্সট দেখাইলো, এটা কে লেখছে? কে? বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী। আমি যার নাম কি? এহসানুল হক মিলন। আজিজ ভাই এবং মামুন ভাই, শিক্ষাটা ছিল আর ইউ লার্নিং মি? আমি খুঁজে পাইতেছি না। আর ইউ লার্নিং মি, হোয়াট ইজ দ্যাট সাপোজ টু বি? আমি চিন্তা করে দেখলাম পারহ্যাপস হি ওয়ান্টেড টু সে দ্যাট আর ইউ টিচিং মি সামথিং অর হোয়াটএভার। আমি বললাম তারে লেখেন তো যে হোয়াট ডিড ইউ সে। আমি মনে করছি এই মিলন বোধহয় ভুলে আর ইউ লার্নিং মি বোধহয় শব্দটারে আবার পরিবর্তন করবে। ভাই উনি তখন সিটিং শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশের।
এবং লিখছে আবার পুনরায় লিখলেন, আর ইউ লার্নিং মি? এক। দুই, এই সাদি রাগের ঠালায় লেখছে কোন বালক, এই বালকের জবাবে মিলন লেখছে হাউ ডিয়ার, যেটা বলবে হাউ ডেয়ার, সেখানে লেখছে হাউ ডিয়ার। এই কথাগুলো কেন টানলাম? এই মিলন এখন ডক্টরেট লেখে নামের আগে। এই এহসানুল হক মিলন জ্যাকসন হাইটসে $20 দিছে খারাপ কাজ করার জন্য। মিলন বুঝে নেয় যে বেডিরে টাকা দিছে ওই বেডি পুলিশ অফিসার, পিসমোরা বানছে। আর যে বলছে তারে নির্বাচিত করলে পরের দিন ড্রাগ থাকবে না, এই নিউ ইয়র্কে ড্রাগ লইয়া এই মিলন ধরা পড়ছে। এই হইছে বিএনপির ক্যান্ডিডেট, এটা গেল মিলন। এখন আরেকজন ক্যান্ডিডেটের কথা শুনেন। এখনো বলছি, ত্রয়োদশ সংসদ নির্বাচন আসলাম চৌধুরী যদি প্রতিদ্বন্দ্বিতা না করে বা প্রতিযোগী হিসেবে না টিকে, তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচন হবে না আসলাম চৌধুরী যদি নির্বাচনে টিকে থাকতে না পারে। এটাই আপনাদের জন্য আজকের সবচেয়ে বড় মেসেজ। ভাই এটা কি সেই 1700 কোটি টাকা ঋণ খেলাপি? 1700 কোটি টাকা ঋণ খেলাপি? তাহলে তার মেসেজ থেকেই এটা বোঝা যায় যে এই যে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও সে যে তার প্রার্থিতা বাতিল হয়নি, টিকে রেখেছে, ওটাই একটা মেসেজ এখানে সে দিয়েছে। তার মানে কত টাকা কোর্টকে দিয়েছে আর কত টাকা ইসি কে দিয়েছে, দ্যাটস এ কোশ্চেন। আচ্ছা, নাহলে তারটা বাতিল হলো না কেন? এর কথার বাইরেও সে যে উদ্যত্ত নিয়ে কথা বললো যে আমি নির্বাচন না করলে এই নির্বাচন হবে না, ও কোথাকার কোন তালে বরচেটের বাল? ও কি না ওর নিজের বউ বাচ্চা কাচ্চা খানকি? কোন জায়গায় খানকিগিরি করে ওয়াকারের নুনু মুখে নিছে? ও কোন বালার খানকি? জোরে সারা নির্বাচন হইব না বাংলাদেশে? আমার একটু বলেন। এটা তো অত্যন্তপূর্ণ আচরণ এবং জনগণকে বুড়ো আঙ্গুল দেখা না, যে কোন হালায় আছোস আমারে ঠেক দিবি আয়, ওই ধরনের একটা চোরের বড় গলা। মানে ক্রিমিনাল, আর তার ক্রিমিনাল নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় আছে, রাষ্ট্রযন্ত্রের কোন কোন অংশে আছে, অংশগুলোর নাম বদলাম না, ইসিতে আছে। নাহলে ইসি কেন বাতিল করলো না? তার মানে ইসির গর্দানে কোলায় নেই। ইসির গর্দানটা আমার মতো হয়তো মোটা না, কোর্টের গর্দানে কোলায় নেই, কোর্টের গর্দানটা আমার মতো স্ট্রেট না। কিভাবে সে পার পেয়েছে? কোর্টই তো আজকে আটকে দেওয়া উচিত ছিল। আবার বলে টাকাটা দিয়ে দিয়েন, মানে মুদির দোকানের বাকি নিতেছে মাল, ভাই টাকাটা কিন্তু দিয়ে যায়। রাষ্ট্র নিয়ে খেলছে এরা, শহীদের রক্ত নিয়ে এরা খেলছে। আপনি এই আসলাম চৌধুরীর এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, সে তো একটা থ্রেট করলো পরিষ্কার। সে তো রাষ্ট্রকে না, জনগণকে একটা জিম্মি করে রাখলো। সে বিরাট বড় একটা মাফিয়া, মানে গডফাদারের মতো কথা বললো। এবং তাকে তো সঙ্গে সঙ্গে আইনের আওতা নিয়ে আসা উচিত ইমিডিয়েটলি। সে এভাবে বলতে পারে না, নির্বাচন আগেই সে থ্রেট করতেছে। এখন দেশে যেহেতু আইন নাই, এখানে ওয়াকার বললেন যে বাংলার বিশ্বাসঘাতক, বাংলা নব্য মির্জাফর, তার নেতৃত্বে নির্বাচন কি হবে এটা আমরা আগেও বলছি, এখনো বলছি। নির্বাচন ফলাফল কি হবে এটা আপনারাও জানেন, আমরাও জানি। একটা অশনি সংকেতের দিকে আমরা আছি। আমরা চাই আমাদের এইটা ভুল প্রমাণিত হোক, কিন্তু আমি মনে করতেছি যে গতকালের প্রতিদিনের ডেভেলপমেন্ট যা শুনতেছি, এই যে ভাই যে বললেন যে কয়েকটা সাংবাদিক তুলে নিয়ে গেছে, তাই না? এই আপনি আমাদের টকশোতে বললেন, হ্যাঁ বললেন না? তাহলে এই যে আগামী আরো 3-4 দিনের মধ্যে আরো অনেক ঘটনা ঘটবে। ওকে, আচ্ছা, এবার একটা ভিডিও দেখাবো, আমি এটার উপরে আপনাদের দুইজনের মন্তব্য চাইবো। বিএনপি করতে গেলে মহিলাদের পেটে একটা লাথি দিতে হবে। ইজ ইট বিকাম কালচার, ফিরদৌস আজিজ? ইজ ইট বিকাম দিতে হবে? বিএনপি করতে গেলে মহিলাকে লাথি দিতে হবে, মহিলার
ছায়া পেটিকোট খুলে নিতে হবে, তা আরো কত কি করতে হবে। এটাই তো বিএনপি তাই প্রমাণ করছে। এবং মানুষ আজকেও একটা রিক্সাওয়ালাকে বলতে শুনলাম, আমার একটা নেচার আছে, আই টক টু দি পিপল, এটা আমার বউ রাগ করে। হ্যাঁ, তো সে বলতেছিল আসলে তো এর চেয়ে বেশি করবে, আওয়ামী লীগের চেয়ে আরো দ্বিগুণ করবে। দেখেন একটা রিক্সাওয়ালাও বুঝতে পারছে। তাহলে এই বিএনপির বর্তমান অবস্থা সম্পর্কে আর কি মতামত দিব? ওদেরকে তো বললাম, ওদের একটা নেতা কদিন আগে বলেছে না যে মহিলার ছায়া খুলে ফেলবে, বলেছে। না না, আমি দেখাইতেছি, আমি আবার দেখাইতেছি, আপনি যেটা বলছেন আপনাকে দেখাচ্ছি। আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে দেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, আপনারা গ্রামে মেয়েদের লাগাবেন, আমরা মনে হয় তাহলে ছায়া খোলার একটা অভ্যাস আছে। তার মানে এদের ছায়া খোলার অভ্যাস আছে। অভ্যাস আছে মানে কি, এরা মানে আমোদ প্রমোদের জন্য অনেক ছায়া খুলেছে। টিবাটার তো ঘরে যে মহিলারা আছে, নিজের মা বোন আছে, তুমি কি তাদেরটা খোলো নাকি? কিভাবে পাবলিককে বলো যে অমুক দলের একটা নারীর সম্বন্ধে কথা বলতে হলে সম্মান রাখা উচিত, মিনিমাম পসিবল। এই ধরনের কথাবার্তা কেউ বলে, তার মানে তার কতটা, কোন জায়গা থেকে জন্ম, কোন বেজম্মা প্লেসে তাদের জন্ম, তার এটা তো অখাদ্য। আমার মনে হয় ওই টানবাজারে জন্ম হওয়া কোনো সন্তানও এইভাবে কথা বলে না। টানবাজার তো এখন নাই, ইট ডাজন্ট এক্সিস্ট এনিমোর, আমি যতটুকু শুনেছি। তো বলে না, বানিয়া শান্তাতেও বলে না, দৌলত দিয়াতেও ছেলে যে বেজম্মা জন্ম হয় সেখানেও তো কেউ বলে না, তাও তো পড়াশোনা শিখে আরো ভালো হয়। এভাবে কিভাবে রাজনীতি করে। এবং আরেকটা, বিরোধী দল করতেই পারে, তার মহিলা কর্মীদের সে পেটিকোট খুলে ফেলবে, এর তাকে তো আইনের আওতায় আনা উচিত। এই ধরনের অশোভনীয় কথাবার্তা বলাটা, এটা তো মানে কোন কালচারের, কোন পরিবার থেকে উঠে এসেছে। এই জন্য তো নেতা 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 জুতার ফিতা বলে মানুষ। আমি প্রায়শই বলি এগুলো জুতার ফিতা, এগুলো নেতা কোত্থেকে হলো। আর কেউ আমাকে, আমি যখন বক্তৃতা দেই কোথাও, আমাকে নেতা বললে আমি খবরদার, আমাকে নেতা বলবা না। নেতা আর জুতার ফিতা এই দেশে সেম। সরি ফেরদৌস আজিজ, আমি আপনার কাছে ব্যাক করব। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, আমাদের শো অলমোস্ট শেষ। আপনার কাছে আমি দেখতে চাইবো যে বিএনপির ছাত্র দলের নেতারা, যুব দলের নেতারা, বিএনপির নেতারা মহিলাদেরকে এভাবেই লাথি, পেটের উপরে লাথি মারে, বুকের উপরে লাথি মারে। পুলিশরা বুকের উপরে লাথি মেরেছে ইনকিলাব মঞ্চের মেয়েদের উপরে, কালকে না পরশুদিন লাথি মেরেছে। Is it become a culture? Is it become culture of BNP or বাংলাদেশের ল এনফোর্সমেন্ট? আপনার কি মনে হইতেছে? এখন আমরা যেটা বলি যে অতীতের অত্যাচারী যেখানে শেষ করছে, পরে যারা আসবে তারা সেখান থেকে আরো অত্যাচার অব্যাহত রাখবে। মানে অত্যাচার তো থাকবেই, আরো বাড়াবে, ডিগ্রিটা আরো বাড়বে। তো এইটাই তো দেখা যাচ্ছে, এখনো ক্ষমতায় আসে নাই বিএনপিরা। এবং যারা যেভাবে উদ্ধতপূর্ণ কথা বলছে, তো মানুষ তো শঙ্কিত। যারা যুবলীগ ছিল এখন যুব দলে ঢুকে গেছে, এখন তারা যদি এখন ওদেরকে প্রোটেকশন দিচ্ছে, ওই লুটের একটা অংশ টাকা পাইছে, হ্যাঁ, এবং তারা বলতেছে জয় রে নিয়ে আসবে, মুখে নিয়ে আসবে। আমি আজকে বলতে চাই, যারা নাকি স্বপ্ন দেখে যে হাসিনাকে এখানে নিয়ে এসে বিচারটা ফাঁসি দিবে, সে আসার গুড়ে বালি। যেভাবে হাসিনার ছেলেপেলেদের পুনর্বাসনের কথা চলতেছে, হাসিনার যদি ফাঁসিও দেয়, এরকম ভাবে রাজকীয় ভাবে নিয়ে আসবে, তারপর ওইটা নিয়ে আলোচনা হবে, রিভিউ হবে, করতে 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 আরেকটা টার্ম চলে আসবে, ওই দিকেই যাচ্ছে। কাজে এখানে প্রশ্নটা হচ্ছে যে ওয়াকার গংরা 99% প্রশাসনে, বিচার ব্যবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যবসা, তারপর মনে করেন মিডিয়ায়, সব জায়গায় তারা আছে। তো একটা বাংলাদেশে একটা বড় ধরনের বিপ্লব না হওয়া পর্যন্ত এইটাকে আমরা, জামাত আসলে কি হবে সেটা আরেকটা আলোচনা। আমার প্রশ্নটা হচ্ছে, এই লোকগুলো তো সমাজেই থাকবে, এই লোকগুলো তো আমাদের মধ্যে কেউ না কেউ ভাই ব্রাদার আছে। তা যখন নাকি দেখতেছি, গতকালের এই অবস্থা হয়েছে এখানে, আপনি তো ছিলেনই, হাসিনুর ভাইও দেখছে, আমরাও দেখছি এভাবে। তা আমার মনে হয় না যে এদেরকে কোনোভাবে ক্ষমা করা যায়। সে বিএনপি হোক, তারেক জিয়ার ছেলেই হোক, কেউই বিচারের ইসে থাকবে না। যে কোনো একটা কথা পরিষ্কার, জাগো ভাই পরিষ্কার বললেন, আপনার কাছে প্রমাণও আছে, আপনি কয়েকটা টক শুনে বলছেন যে তারেক জিয়া ব্রিটিশ নাগরিক, রাইট? এখন যদি হয় সংবিধানেই তো নাল এন্ড ভয়েড হয়ে যাচ্ছে।
এতগুলো যদি সংবিধান চেঞ্জ করতো, প্রতিটা সব সরকারগুলো তারা দ্বৈত নাগরিকতা বেনিফিশিয়ারি নিয়েছে, আবার এখানে নির্বাচনও করছে। তাহলে এইটা জানার পরেও যদি তারেক জিয়াকে যদি তারা প্রধানমন্ত্রী করে, যে কোনো লোক যদি হাইকোর্টে সু করে, তাহলে তো তার বাতিল হয়ে যাবে কথা, এটা পরিষ্কার কথাবার্তা। ভাই বাংলাদেশে কিছু বাতিল হয় না, না সেটাই তো ট্র্যাজেডি। বিচার চাইতে গেলে, বাচ্চা মেয়েকে কোলে নিয়ে বিচার চাইতে গেলে আপনাকে, সেটাই আমি বলছি, এই যে বিচারহীনতার সংস্কৃতিটা যদি আমরা একেবারে কমপ্লিটলি এটাকে শেষ না করতে পারি, সুবিচার যদি প্রতিষ্ঠা না করতে পারি, আইনটা করলাম, আইনের প্রয়োগ হলো না, আইনের শাসন হলো না, আইনের শাসন মানে সকলের জন্য সমান আইন, আবার বিচার হলো, বিচার রায় কার্যকর হলো না, আবার বিচারের রায় হলো প্রেসিডেন্টকে দিয়ে মাফ করায় দিল। তো এইগুলোর থেকে আমার মনে হয় যে বিপ্লব অসম্পূর্ণ। একটা কথা আছে, রেভলিউশন ইজ এ ক্রাইম হোয়েন ইট ফেলস। হ্যাঁ, তা আমাদের এটা মনে হয় যে এটাকে আমরা ফেলের দিকে নিয়ে যাচ্ছি, আমাদেরকে আবার উঠে দাঁড়াতে হবে, আবার উঠে দাঁড়াতে হবে, অসম্পূর্ণ বিপ্লব সম্পন্ন করতে হবে। ধন্যবাদ। আপনি আমাকে বলেন, ওসি প্রদীপের তো রায় তো হয়ে গেছে, ওটা হবে না কোনদিন, হবে না কোনদিন। আমি দিল্লির সাথে যতক্ষণ সালাউদ্দিন কথা দিয়ে আসছে, শিলং সালাউদ্দিন, যে ওসি প্রদীপকে এসে বাজেট দিবে না। ওই সালাউদ্দিনের বিচার আমরা করব, ওই সালাউদ্দিনের আমরা ফাঁসিতে ঝুলাই দিব ইনশাআল্লাহ। ওকে, কর্নেল ফেরদৌস আজিজ, আজকের অনেকক্ষণ আলোচনা করেছি, আজকের পুরো আলোচনাটাকে আপনি কনক্লুড করবেন প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই জাতিকে বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আগামী সরকার যেই ফর্ম করবেন না কেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে তাকে, এবং পূর্বের সকল বিচার আচারগুলা কমপ্লিট করতে হবে, যেগুলো ভুল বিচার হয়েছে সেগুলোকেও শুদ্ধ করতে হবে, সেগুলোর জন্য আবার বিচার করতে হবে। আর দেশের জনগণকে বলবো, আপনারা সৎ দেশপ্রেমিক, কঠিন ভাবে সৎ দেশপ্রেমিক এবং নির্লোভ এবং ভারতের আধিপত্যবাদ বিরোধী এই ধরনের ক্যান্ডিডেটকে ভোট দিবেন, সে যে দলেরই হোক। এই ধরনের সৎ, নির্লোভ, কট্টর দেশপ্রেমিক এবং ভারতের আধিপত্যবাদ বিরোধী এই ধরনের লোককে ভোট দিবেন, এবং সাথে হ্যাঁ ভোট দিবেন। এবং ভোটের দিন আপনারা সবাই যাবেন, 13 কোটি লোক সবাই, যারা বৃদ্ধ আছেন তাদেরকে ধরুদেরকেও নিয়ে যাবেন, সবার ভোট দেওয়া চাই, এবং হ্যাঁ ভোটটা দিবেন। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। এবং ভোটের দিন আপনার ভোট দেওয়া আপনার অধিকার, এবং ভোট রক্ষা করাটা আপনারই অধিকার। অতএব আপনি মাঠে থাকবেন, সন্ধ্যা পর্যন্ত কেউ বাড়ি যাবেন না, লাঞ্চ নিয়ে আসবেন, রুটি 2টা পেঁচায়, কাগজে পেঁচায় নিয়ে আসবেন, এবং আপনার ভোট আপনি পাহারা দিবেন, যাতে কেউ ভোটের মাঠে বা আশেপাশের সেন্টারে কোথাও হাঙ্গামা করে ভোট বন্ধ করে দিতে না পারে। অতএব এটা আপনার অধিকার আছে সেজন্য। এবং যারাই করতে আসবে তাদেরকে অন দ্য স্পট কিছু চা নাস্তা খাওয়াবেন, খাইয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন, তাদের দিতে হবে। এবং আমরা সুষ্ঠু নির্বাচন চাই। ডক্টর ইউনূসকে বলবো, আপনি কিছুদিনের জন্য দেশের ইন্টারনাল ম্যাটার্সের প্রতি নজর দিন, এবং কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। অবৈধ অস্ত্র কার কার কাছে আছে এগুলা উদ্ধার অভিযান চালান, এবং যেই সন্ত্রাসীগুলা গত 1.5 বছরে জামিন পেয়েছে, আসিফ নজরুল গঙ্গদের এবং ওই যে আরেকটা ছিল কি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, এদের সহায়তায় ওইগুলাকে আবার ধরে এর মধ্যেই জেলে পুরুন না, তাদের জামিন ক্যান্সেল করুন। যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করাতে চান, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কর্নেল ফেরদৌস আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, মেহেরবানি। আজকে শোয়ের পরে একটু থেকেন, আমি আপনার টেলিফোন নাম্বারটা আমার দরকার, আমাকে একটু নাম্বারটা দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। জি ভাই, জি ওকে। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমরা এবার আপনার কাছ থেকে কনক্লুশন শুনবো। ধন্যবাদ জাকব ভাই, আজকে খুব সুন্দর আলোচনা হয়েছে, ভেরি সেন্সিটিভ, এবং আমি সাধারণত মানে এই করি নাই, আমার মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেল, তারপরে আমি সরি বলছি। কিন্তু তারপরেও তারেক জিয়ার যে আচরণটা, এটা তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, এবং তাকে কখনো এই কথা বলার অধিকার দেওয়া হয় নাই। আপনি বারবার বলবেন যে সে নির্বাচনের অঙ্গীকার করছে যে জয় এবং পুত্রকে পুনর্বাসন করবে, এর চেয়ে বড় উদ্ধত আর কিছু হতে পারে না। যেখানে এই যে জুলাই আগস্টের যে 24শে গণঅভ্যুত্থান উত্তর যে আমরা যে বিচারগুলো চাচ্ছি, 2000 এর বেশি হত্যা করা হয়েছে, তারপর আপনার 2000 বেশি গুম হয়েছে, 30-35,000 আহত হয়েছে, 800,000 চোখ অন্ধ হয়েছে, তাদের প্রতি মিনিমাম শ্রদ্ধা থাকলে সেই কথা বলতে পারে না।
আচ্ছা, এখন আমি বলছি আমরা বিচার চাই। আচ্ছা, বিচারহীনতার সংস্কৃতি এই 71 থেকে সকল বিচার চাই। সেই 71-এর যাই যেই দলগুলো ছিল, জামাত বলেন, অমুক বলেন, রাজাকার বলেন, নব্য রাজাকার বলেন, হ্যাঁ, ক্ষমতা রাজাকার বলেন, ভারতের রাজাকার, সব কাজে আজকে আইনের শাসন খুবই ইম্পর্টেন্ট। সে আমি হোক, আমার সন্তানই হোক, আমার বাবা হোক, আইনের চোখে সকল সমান। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর, আমরা কেন নির্বাচনের ব্যবসা, আমরা আগেও বলেছি, আজকেও আমাদের মিটিং হয়েছিল যে আমাদের 5টা দল নিয়ে সমাজতান্ত্রিক ফ্রন্টের মিটিং হয়েছে, কেন আমরা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছিলাম যে ডক্টর ইউনূসের কাছে প্রত্যাশা ছিল যে আগে বিচার, অধিকার, সংস্কার, তারপর নির্বাচন, এবং নির্বাচনে প্রার্থী হওয়ার ইকুয়াল অপরচুনিটি থাকা দরকার কৃষক, শ্রমিক, মানুষদের, এবং সেটা যেহেতু হয় নাই, আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি। এবং আমরা মনে করতেছি নির্বাচনের আদর্শ ঠিক হবে কি হবে না, আবার নির্বাচন হয়ে গেলেও তারা ক্ষমতা যেতে পারবে কি পারবে না, আমাদের 71-এর সেই মার্চের পরে আমরা জানি শেখ মুজিব জেতার পরেও যেতে পারবে। কাজে একটা দেশে একটা অশান্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমাদের এই বিশ্বাসটা ভুল হোক, আমাদের অ্যানালাইসিসটা ভুল হোক, এটা আমি প্রত্যাশা করি। দেশে শান্তি চাই। তবে এটা সত্য কথা, আমাদের বিপ্লব শেষ হয় নাই। এখনো ডক্টর ইউনূস সাহেবের কাছে অনেক কিছু প্রত্যাশা আছে। উনি যদি অনতিবিলম্বে একটা বিপ্লবী জাতীয় সরকার গঠন করে, এই নির্বাচনকে কেন্দ্র করে যদি একটা অশনি সংকেতের কথা আমি আশা করতেছি, যে কোনো সময় ঘটে যেতে পারে, নির্বাচন স্থগিত করা হোক, এবং এই নির্বাচনের নামে যারা প্রার্থী হয়েছে, দ্বৈত নাগরিকের নামে প্রায় 39 জনের মতো, যারা ঋণ খেলাপি, তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা হোক, ইনক্লুডিং তারেক জিয়া সহ। তারেক জিয়ারও এই প্রার্থিতা বাতিল করা হোক। কাজেই যেহেতু কোনো বিচার নাই, আর যে হাদি হত্যার প্রসঙ্গে সবাই জানতে চেয়েছিল, আপনার নির্বাচন কমিশন বলছিল একটা বিচ্ছিন্ন ঘটনা, এখনো সে কি অবস্থায় আছে, আমরা তো তাকে ইমিডিয়েটলি তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছি। কাজেই আজকে যেভাবে আপনার ওয়াকার জনগণকে নিয়ে খেলতেছে, তারা মনে করছে যে আমরা বোধহয় সব ভুলে গেছি। একবার হাদি যেভাবে বলছিল বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে, হাদি না বললেও এইভাবে স্লোগান আগার এসছে। তো কাজেই হাদির হত্যার আমরা নতুন করে আমরা বিচার চেয়েছি, তার উপরে আবার নিপীড়ন চলে আসছে। সকলের প্রতি আমাদের একই প্রত্যাশা যে বিচার চাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকার। আরেকটা কথা হলো যে আত্মরক্ষাও মানুষের মৌলিক অধিকার। বিফোর মাই এনিমি কিল মি, আই হ্যাভ টু কিল হিম ফার্স্ট। আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে অর্জন করেছি। কাজে এই নিরস্ত্র জনগণকে এই আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব তাদের কোনো লাইসেন্স দেয় নেই তাদেরকে হত্যা করা, নিপীড়ন করার। কাজেই আজকে এটা পরিষ্কার বলে দিচ্ছি যে আগামী যে আমাদের যে অসম বিপ্লব হবে, সেটা অবশ্যই সশস্ত্র বিপ্লব হবে। যে হাদি বলছিল যে যদি মার্শাল দেওয়ার চেষ্টা করে ক্যান্টনমেন্ট ইট খুলে নিয়ে আসে, এটা জনগণ বুঝে গেছে। আমরা মনে করছি মাওলানা ভাসানী বলছিল যে তখন ক্যান্টনমেন্টের ভিতরে মিছিল করছে, ক্যান্টনমেন্ট ঘেরাও, আমরাও ক্যান্টনমেন্ট ঘেরাও করবো। ইনশাআল্লাহ বিজয় আমাদের অবশ্যম্ভাবী, পরাজয়ের পথ অবরুদ্ধ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব, বিপ্লব জিন্দাবাদ। ধন্যবাদ। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে এবং লেফটেন্যান্ট কর্নেল ফিরদৌস আজিজ, আপনাদের দুজনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদেরকে এই সময় দিচ্ছেন। স্পেশালি কর্নেল ফিরদৌস আজিজ, বাংলাদেশে এখন গভীর রাত্র, আমি জানি 11টা 57, আপনি আমাদেরকে এই গভীর রাতেও সময় দিয়েছেন ভাই, দেশ এবং সমাজের স্বার্থে লোকজনদেরকে সচেতন করার শিখতে। অ্যাডভোকেট মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এবার কনক্লুড করবো, আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন। আচ্ছা দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। আজকের একটা কথা, কর্নেল ফেরদৌস আজিজের সাথে প্রথমেই একটা বিষয়, আমি আর উনি একটা বিষয়কে ডিফারেন্ট ওয়েতে দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি দেখেছি যে কর্নেল ফেরদৌস আজিজ যেটা বলেছে ওটাই সঠিক। আমি শেখ সাজ্জাদ আলী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, আমি দেখেছি একটা শিক্ষিত মানুষ, নামের শেষে লেখে এনডিসি, খুব গর্বের সাথে লেখে এনডিসি। আমি ভুলে গেছি, আমি নিজেই ভুলে গেছিলাম জেনারেল আজিজও তার নামের শেষে এনডিসি পিএসসি লাগাইতো, শফিরাও এনডিসি পিএসসি লাগাইতো, এরশাদও এনডিসি পিএসসি লাগাইতো, কারণ এরা সবাই ছিল পশু, এরা ছিল ধর্ষক, এরা ছিল দেশদ্রোহী, এরা ছিল হারামজাদা, এরা ছিল বেজন্মা। আমি ভুলে গেছিলাম। এখন ভালো চেহারার আড়ালে যে শয়তান থাকে, ইবলিস থাকে, তার নমুনা শেখ সাজ্জাদ আলী। ওর নামের আগে শেখ লাগাইছে, বুঝলে? দেখেন ওর যে শেখ আছে, ওই মুজিব শেখের মতো কোন এক জায়গায় ডোম ছিল, ডোম। ডোম বুঝেন তো? ডোম হইতেছে মরা লাশ কাটে যারা। আমি অবাক হয়ে গেলাম, নিরস্ত্র মানুষদের উপরে বিচার চাইতে আসছে,
তাদের উপরে সে লাঠিচার্জ করে, কাপুরুষের বাচ্চা, কুত্তার বাচ্চা, পিছনে পুলিশ প্রহরা রাখছে যাতে ওরে কেউ পিছন থেকে পিটানি না দেয়। কত বড় কুত্তার বাচ্চার বেজন্মা হইলে পিছে পুলিশ রাখে আর সামনে লাঠি দিয়া সে পিটায় লোকজনকে। তাদেরকে পিটায় যারা বিচার চাইতে আসছে, তাদেরকে বাড়ি দিচ্ছে। একটা বাবা তার মেয়েকে বুকে জড়ায় ধরে রাখছে, পুলিশরা, ছেলেরা এই ছোট বাচ্চার সামনে তার বাবাকে ট্যাং দোলা করে টানা হেঁচড়া করছে। তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী, আমি এই ভিডিওটা এই সপ্তাহেই আমি আমেরিকান কংগ্রেস, হিউম্যান রাইটস ওয়াচ এবং ইউএস সিনেট, আমি সব জায়গায় আমি রিপ্রেজেন্ট করব এবং আমি তোমার এই লাঠি পেটারটা আমি দেখাবো। সাজ্জাদ আলী, তোমার মধ্যে আমি ঢুকাবো তোমার কমিশনার গিরি। ভাবে আমি তোমার ছবিটা প্রকাশ করব, ভাবে এই ভিডিওটা দেখাবো। আর একটা আছে বেজন্মা সাউয়া মার্কা হারামজাদা স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মারাইছো রয়ের পুটকি চিসা। তুমি ওয়াকারের গু খাইয়া স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া বসছো, ওইখানে বসে বসে ওয়াকারের নির্দেশ নাও। তোমার পোলা কি তোমার বউ বান্ধা দিছো, না ছেলের বউ বান্ধা দিছো, নাকি মেয়ে বান্ধা দিছো বসুন্ধরা শালমের দ্বারা? হারামজাদা, আমি অবাক হই। বিচার হয় না, কিন্তু বিচার চাইতে গেলে তাদেরকে পিটানো হয়। আমি অবাক হয়ে যাই। কোন এক অসভ্য জগতে আমাদের বাস, কোন একটা অসভ্য সমাজে আমাদের বাস, যেই সমাজে বিচার হয় না, যেই সমাজে বিচার চাইতে গেলে ছোট 4-5 বছরের মেয়ের সামনে বাবাকে পিটানো হয়, যে সমাজে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিকটিম, তাদেরকে উলঙ্গ করে পিটানো হয়। এই সমাজকে রিপ্রেজেন্ট করছে খান বাহাদুর প্রাইসে ইংরেজি রাজাকার, মাগি সাপ্লাইকারী ওয়াকারুজ্জামানের দাস জেনারেল জাহাঙ্গীর এবং শেখ সাজ্জাদ আলী। 2, তারেক রহমানের গুপ্ত। আজকের এই মুহূর্তে আমি একটা কঠিন কথা বলবো, যদি আপনাদের স্টমাক থাকে হজম করার জন্য। তারেক রহমান, রিড বিটুইন দ্য লাইন। আমি জানেন ওই যোগ্যতা আপনার আছে কিনা, আপনার কোনো যোগ্যতা নাই, আমি এইটাই ধরে নিছি। আপনি এসেন আলু, আলু বুঝেন তো, আপনি সব তরকারির মধ্যেই যান, কিন্তু আলটিমেটলি এটা বেশি খাইলে মানুষের ক্ষতি হয়। আপনি এসেন ওই বস্তু। কিন্তু তারপরে আমি একটা লাইন এই মুহূর্তে বলবো, যদি আপনি বুঝেন, আপনার যদি বোঝার যোগ্যতা থাকে, এবং আমি যা বলবো এটা যদি কর্নেল ফেরদৌস আজিজ এবং আব্দুল্লাহ আল মামুনও বুঝে, আমি খুশি হব। তারেক রহমান, আপনি নিজে যদি গুপ্ত হন, আমি খুশি হব। গুপ্ত হওয়ার জন্য ভিশনের দরকার, গুপ্ত হওয়ার জন্য কনফিডেন্স দরকার, গুপ্ত হওয়ার জন্য কোয়ালিটি দরকার, গুপ্ত হওয়ার জন্য সাবস্টেন্স দরকার, গুপ্ত হওয়ার জন্য আইডিয়ালস দরকার। তারেক রহমান, আপনি নিজে যদি বর্তমান সময়কে চ্যালেঞ্জ করার জন্য গুপ্ত হয়ে থাকেন, আপনার ওই গুপ্তর ভ্যালু হবে এনডিসি পিএসসি, আপনার ওই গুপ্তের ভ্যালু হবে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যদি আপনি নিজে গুপ্ত হন। আপনি লিখবেন তারেক রহমান গুপ্ত, অনেক কাজে দেবে। 1, 2, আপনার দলে কেউ মনে করে না আপনার দলের উপরে আপনার নিয়ন্ত্রণ আছে। আমি জানি কেন আপনাকে বলছি, আপনি যদি গুপ্ত হন, হয়ে একটু দেখান আপনি জিয়ার সন্তান। আপনি যদি গুপ্ত হতে পারেন, আমি জেকব মিল্টন আপনাকে সমর্থন করব। আপনি যদি গুপ্ত হতে পারেন, আইল স্যালিউট ইউ। আপনি যদি গুপ্ত হতে পারেন,
আমি এ যাবৎকাল আপনাকে যত গালি দিয়েছি আমি সব গালি ফিরিয়ে নিয়ে সাজ্জর করে আপনার কাছে মাপ চাইব। শো মি দ্যাট ইউ আর গুড। আরেকটা কথা, আপনার বিএনপি ক্যান্সারে খোকসা হয়ে গেছে। আপনার কতগুলো ক্যান্সার আপনার দলকে রিপ্রেজেন্ট করে। আপনি তাকায় দেখেন আপনার মহাসচিবের দিকে। আপনার মহাসচিব আপনার বাবার আদর্শকে বিশ্বাস করে না। আপনার বাবাকে সে একজন খুনি হিসাবে দেখে। আপনার বাবাকে একজন দেশদ্রোহী এবং একজন অযোগ্য প্রেসিডেন্ট হিসাবে দেখে আপনার দলের মহাসচিব। এটা আমার কথা না, এটা মির্জা ফাকের নিজের মুখের কথা। আমি বহুবার কথা তাদেরকে শুনিয়েছি। Therefore, Mirza Fak is one of the biggest cancer within Bangladesh Nationalist Party. Amir Khosrow Mahmood, he is the biggest cancer within BNP. আমির খসরু মাহমুদ চৌধুরীর ইশারায় আপনার মাকে হাজতে ঢুকানো হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে আপনার মাকে ভুল চিকিৎসার নামে মেরে ফেলা হয়েছে। আপনাদের লাইফ লাইন চীনের সাথে সম্পর্কটা নষ্ট করার জন্য এই আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার মাকে তাইওয়ানে একটা অফিস করতে বলেছিল। আমির খসরু মাহমুদ আদানির কাছ থেকে পয়সা নিয়েছে যে বিএনপি সরকার গঠন করলে আদানির সাথে তার ডিল আরো ভালো হবে। দেয়ারফর আদানি এবং আমির খসরু মাহমুদ, আপনি যদি আমির খসরু মাহমুদ চৌধুরীকে নেতা মনে করেন তাইলে একটা জিনিস হবে, সেটা কি জানেন? জিয়া আছে না, জেনারেল জিয়া এনটিএমসির হেড ছিল, এখন হাজতে। অনেকে বলতো এই জিয়ার সাথে যদি কেউ সম্পর্ক রাখে এক রুমের মধ্যে থাকতে গেলে অন্য লোক যেন না ঘুমায়, কারণ জিয়া যে কোনো সময় ওইটা গলা কাইটা ফেলাবে। আমির খসরু মাহমুদ আপনার বাবাকে যে চিটাগংয়ে মারছে, আমির খসরু মাহমুদ রয়ের সাথে ওই ষড়যন্ত্রে ছিল। আপনার মাকে যে মেরে ফেলেছে এটার সাথেও আছে। আপনার ভাইকে যে মেরেছে এটার সাথেও আছে এই আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা দুর্নীতিগ্রস্ত, একটা এমন এক ক্যান্সার যার কোনো কিউর নাই। একটা কথা আছে না, বেশ্যার বংশধর এ তো বেশ্যাই হবে। আমির খসরু মাহমুদের মা, ওর বাবা, ওর 14 গোষ্ঠী, এটা বেইমানি গোষ্ঠী, মির জাফরি গোষ্ঠী। তারপরে আসেন আপনার পরিবারের হাসিনা নামের কোন এক কুলাঙ্গার আপনার কাজিনকে বিয়ে দিছেন এই সালাউদ্দিন নামের শিলং সালাউদ্দিনের কাছে। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা চুরি করলো এই সালাউদ্দিন কামাল উদ্দিনের দ্বারা সাইন করাইয়া, আর আজতে গেল আপনার মা। নিজেকে গুমের কথা বলছে, মোটেও গুম হয় নাই তারেক রহমান। এখন আনলেস এস আলমের পয়সার ভাগ আপনি যদি লন্ডনে বসে পাইয়া থাকেন তাইলে বলার কিছু নাই, কিন্তু এই সালাউদ্দিন আর একটা বড় ক্যান্সার। আব্দুল আওয়াল মিন্টু লার্জেস্ট ক্যান্সার। সামাওবাদ ওই আমির খসরু মাহমুদের রাখেল, রাখেল বুঝেন তো তারেক রহমান সাহেব? আপনি যেমন রাখেল টাকেল রাখছেন না লন্ডনে, দেশে থাকাকালীনও বন্ধু বান্ধবদের বউদের সাথেই তো ঘুমাইতেন। আপনার এই কইতেছি আমির খসরু মাহমুদ চৌধুরীর রাখেল হলো সামাওবাদ। দেয়ারফর সামাওবাদে যারা ভোট দেবেন ফরিদপুরে একটা খানকিরে নির্বাচন করবেন, আর একটা যখন আপনারা নির্বাচিত করবেন শেষ বিচারের দিন জাহান্নামেই যাবেন, কারণ একটা খানকিরে নির্বাচন করছেন জনপ্রতিনিধি হিসাবে। আপনারা অনেকে জানেন কিনা জানি না, আমির খসরু মাহমুদ চৌধুরীকে যখন হাজতে পাঠানোর নাটক করা হতো, ম্যাজিস্ট্রেট লেখা দিত আমির খসরু মাহমুদকে জন্য এয়ার কন্ডিশন রুম দেওয়া হয় এবং আমির খসরু মাহমুদের রুমে সেবা যত্নের জন্য সামাওবাদকে জন্য অ্যাক্সেস দেওয়া হয়। আপনারা জানেন এটা?
আমির খসরু যতবার হাজতে গিয়েছে হসপিটালে থেকেছে এবং শামা ওবায়েদ ওখানে গিয়ে রাত্রি যাপন করেছে। কে অ্যারেঞ্জ করেছে? হাসিনা শেখ। কে অ্যারেঞ্জ করেছে? অজিত দোভাল। কে অ্যারেঞ্জ করেছে? অমিত শাহ। এখন আপনারা যদি আমির খসরু মাহমুদ চৌধুরী আর সালাউদ্দিনকে নির্বাচন কইরা বলেন আমরা ভারতের আগ্রাসনের বিরোধিতা করি, আপনাদের মতো এর চেয়ে আর বড় ভণ্ডামি তো হইতে পারে না। আপনারা ভারতীয় আগ্রাসন বন্ধ করতে চান, ভোট দিবেন আমির খসরুরে। ভারতীয় আগ্রাসন বন্ধ করতে চান, ভোট দিবেন সালাউদ্দিন রে। ভারতীয় আগ্রাসন বন্ধ করতে চান, ভোট দিবেন সাউয়ার পুত আব্দুল্লাহ ওয়াল মিন্টু রে। ভারতীয় আগ্রাসন বন্ধ করতে চান, ভোট দিবেন ভারতীয় জাউরা সাদেক খোকার পোলা ইশাক রে। ভারতীয় আগ্রাসন বন্ধ করবেন আর ভোট দিবেন গোরখোদক আব্বাস রে, যে পোলার ঢাকা ব্যাংক খোলা রাখার জন্য ইলিয়াস আলীরে খুন করছে। যেই খানকির পোলা গোরখোদক আব্বাস রেলওয়ের জায়গা দখল কইরা কয় আমি এখন শাহজাহানপুরের মালিক, আমি পাড্ডার মালিক, আমি সবুজবাগের মালিক। এই খানকির পোলা এই ভোটারদের কবে যেন বলে, ভোটারদের ডাইকা কইব তোর বউয়ের মালিকও তো আমি, তোর বইনের মালিকও আমি, তোর ভবিষ্যৎ প্রজন্মের মালিকও আমি, আমি গোরখোদক আব্বাস। আপনারা তারে ভোট দিবেন আর সিভিল সোসাইটি আশা করবেন, সুবিচার আশা করবেন? এসব বাস্তবতা যদি আপনারা শিখেন, এসব বাস্তবতা যদি আপনারা কেউ শিখেন অথবা জানেন, আমিও কর্নেল ফেরদৌস আজিজের মতো এক আত্মা যে বলি, ভাই আপনি যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু মেক শিওর করবেন ওই ব্যক্তির জন্য সৎ হয়, ওই ব্যক্তির জন্য দুর্নীতিমুক্ত হয়, ওই ব্যক্তির জন্য সৎ চরিত্রের হয়, ওই ব্যক্তি যেন দেশের জন্য সমাজের জন্য বোঝা না হয়, সে যেই দলেরই হোক। এখন আপনারা যদি টয়লেটের মধ্যে গিয়া সিঙ্গারা খুঁজেন, ওই সিঙ্গারা তো খাওয়া যায় না। আপনারা যদি গুখানায় যাইয়া কিসমিস খুঁজেন, ওটা তো আর কিসমিস